আসসালামু আলাইকুম। আর আমার নাম ডক্টর তাহমিনা বিনতে ইকবাল। ভাইয়া তো আমার পরিচয়। আমি তাও এটা হচ্ছে আমি আহ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে আসি। পার্ট ওয়ান করেছি, 22 জুলাই আমি ট্রেনিং এ আছি, এসিপিএস ট্রেনিং করছি। আজকে আমি যতটুকু জানি আমাদের পার্টিসিপেন্ট মোটামুটি সবাই এমবিবিএস কমপ্লিট করেছে, ইন্টার্নশিপ শুরু করেছে কি করেনি। তো সবাই একদম নতুন। তো আজকে আমি আগেই গ্রুপে বলেছি অলরেডি যে আজকে কোনো পড়াশোনা বিষয়ে কথাবার্তা বলবো না। হ্যাঁ, আজকে আমরা শুধুই গাইনিতে ক্যারিয়ার করা বিষয়ক। গাইনিতে অনেকের অনেক রকমের মিসকনসেপশন আছে, কিছু কিছু হয়তো সত্য ধারণা। তো এই সব বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব, প্রচলিত ধারণা সম্পর্কে, গাইনি সম্পর্কে প্রচলিত ধারণা সম্পর্কে। তো আপনাদের কোয়েশ্চেন অ্যান্সারও আমি নিব। আপনাদের যা যা কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন গুলো আমাকে আমার সেশনের লাস্টে করবেন। আমি সবার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, বাট আমি আমি চাচ্ছি আমি আগে যতটুকু, আমি খুব বেশি সময় নিব না আপনাদের, যতটুকু বলার আমি অতটুকু বলে তারপরে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো যেহেতু আমি এসসিপিএস এর ট্রেনিং এ আছি, আমি মোটামুটি ফোকাস করা ট্রাই করব এসসিপিএস এর উপরে। তারপরও কিছু কিছু অন্যান্য বিষয় নিয়েও কিছুটা টাচ থাকবে। আর দেশি আজকে দেশি যেই ডিগ্রি গুলো সেগুলোর ব্যাপারেই মোটামুটি কথা হবে। বিদেশি ডিগ্রির ব্যাপারে হয়তো আপনাদের আরো মেন্টর হয়তো থাকবেন, আপনাদেরকে ওনারা হচ্ছে সেই ব্যাপারে আলোচনা করবেন। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে গাইনি, আপনারা সবাই জানেন এটা একটা ইমার্জেন্সি সাবজেক্ট, একটা হেক্টিক সাবজেক্ট। তো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, যেটা ওয়ার্ডের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, সেটার উপরে আপনাদের আলাদা একটা সেশন হবে। আজকে আমি ওর ব্যাপারে কোনো কথা বলবো না। আচ্ছা, তো প্রথমত আপনারা এফসিপিএস যেহেতু পার্ট ওয়ান করবেন, যারা যারা করতে ইচ্ছুক তাদের ব্যাপারে বলছি। তো তাদের আপনাদের অ্যাপ্লিকেন্ট ক্রাইটেরিয়াটা কি হবে? ফার্স্ট অফ অল, আপনাদের এফসিপিএস এ কোনো ট্রেনিং এর ক্রাইটেরিয়া নাই যে আপনাদের এত বছরের ট্রেনিং থাকতে হবে বা এত মাসের ট্রেনিং থাকতে হবে, এরকম কিছু নাই। আপনারা ইন্টার্নশিপ কমপ্লিট করার পরেই, আজকে আপনার ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে, আপনি কালকেই গিয়ে এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষায় বসতে পারবেন। আচ্ছা, তো এখন এসসিপিএস এর আপনাদের যে আগে হতো আমরা 3 দিন পরীক্ষা দিতাম, খুবই হেক্টিক যেত, খুবই হেক্টিক। মানে এই 3 দিন এক্সাম দেয়াটা, মানে আপনার প্রিপারেশন নেওয়াটা সহজ আমার কাছে মনে হয়েছে পরীক্ষা দিয়ে, যে প্রিপারেশন নেওয়াটা ইজি, কিন্তু 3 দিন নার্ভ শক্ত রেখে পরীক্ষা দেওয়াটা ছিল একটা আলাদা পরীক্ষা, এটা খুবই কঠিন ছিল। এখন আল্লাহ রহমতে আপনাদের সেই সিস্টেমটা নাই। তো সেই সিস্টেমটা চেঞ্জ হয়ে এখন আপনাদের একদিনেই এক্সাম হয়, একদিনেই 4 ঘন্টার এক্সাম হয়, 300 মার্কস। তার ভিতরে 150টা কোয়েশ্চেন, 150টার মধ্যে 75টা হচ্ছে এসবিএ, 75টা হচ্ছে এমসিকিউ। 75টা এমসিকিউ, 75টা এসবিএ, তার মানে প্রতিটাতে হচ্ছে মার্কস 2 করে। এসবিএ কি? এসবিএ হচ্ছে আপনার কোন একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, 5টা অপশন দেওয়া থাকবে, সেই অপশনের ভিতরে আপনার মোটামুটি 5টাই আপনার কাছে মনে হতে পারে যে সঠিক। এসবিএ তে কিন্তু নট নেসেসারিলি আপনার একটা কোয়েশ্চেনের অ্যান্সার শুধু সঠিক থাকবে, বাকিগুলো ভুল হবে, এরকম না। বেশিরভাগ ক্ষেত্রে এসবিএ গুলো এরকম থাকে যে আপনার 5টা অ্যান্সারই সঠিক, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর মোস্ট কারেক্ট কোনটা আপনাকে সেটা দাগাতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এসবিএ গুলো এরকম থাকে। দ্যাটস ওয়াই আপনার আমার কাছে যেটা মনে হয়, এবং যারাই পরীক্ষা অ্যাটেন্ড করেছে এমসিকিউ চাইতে, এসবিএ টা তুলনামূলক একটু ক্রিটিক্যাল হয়। খুব বেশি ক্রিটিক্যাল বলা যাবে না, বাট একটু ক্রিটিক্যাল হয়। আচ্ছা, এই গেল মোটামুটি পরীক্ষার প্যাটার্ন। আচ্ছা, এরপরে আরেকটা কোয়েশ্চেন, যেটা যে আমাদের এসসিপিএস এর অনারারিয়াম কত? অনারারিয়াম এখন রিসেন্টলি 35K, আপনারা জানেন মোটামুটি। আচ্ছা, আর এসসিপিএস পরীক্ষা কখন কখন হয় সেটাও আপনারা জানেন মোটামুটি, আমি তাও বলি, জানুয়ারিতে হয়, জুলাইতে হয়।
ইউজুয়ালি জানুয়ারির একদম শুরুতেই, জুলাইয়ের একদম শুরুতেই, 1-2 তারিখে ইউজুয়ালি এরকমই হয়, যদি না কোনো হলিডে থাকে অথবা কোনো ব্যতিক্রম কোনো কিছু ঘটে, আদারওয়াইজ ইউজুয়ালি ডেটটা এরকমই থাকে। আচ্ছা, আর টাইম ডিস্ট্রিবিউশন তো আমি বললাম 4 আওয়ার্স থাকে। আচ্ছা, পরীক্ষায় বসতে কত কত টাকা লাগে? বেশ ভালো অ্যামাউন্টের একটা টাকা লাগে, 11,000 টাকা লাগে। আচ্ছা, আর এই 300 মার্কসের মধ্যে আপনাদের পাস মার্কস হচ্ছে 210। 210 বলতে তার মানে আপনাকে কয়টা কোয়েশ্চেনের অ্যান্সার সঠিক করতে হবে? 210 মানে যদি 300-তে পরীক্ষা হয়, 300-তে 150টা কোয়েশ্চেন, তার মানে আপনার 105টা কোয়েশ্চেন আপনাকে কারেক্ট করতে হবে। আচ্ছা, আর আপনি এফসিপিএস প্রিপারেশন নেবেন, সেই প্রিপারেশন নেওয়ার জন্য আপনি পড়বেন কি? পড়বেন হচ্ছে সবচেয়ে ভালো হয়, এবং আমি পরীক্ষা দিয়ে যেটা ফিল করেছি, অবশ্যই অবশ্যই আপনি ক্লিনিক্যাল পার্টের জন্য দত্ত, এটার কোনো বিকল্প নাই। আপনি সবকিছু পড়তে হবে না, দত্ত সবকিছু পড়তে হয় না। পার্ট 1 এর জন্য খুবই লিমিটেড কিছু জিনিসপত্র পড়তে হয়, আপনাকে ডিটেইল কোনো কিছুই পড়তে হবে না, কিন্তু আপনাকে দত্ত পড়তে হবে। আপনি যে কোনো গাইড বই পড়তে পারেন, যে কোনো কোচিং এর যে কোনো ম্যাটেরিয়াল পড়তে পারেন, কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে দত্তটা সাথে রাখতে হবে। কারণ আমি আপনাদেরকে বলি, আমি পার্ট 1 পরীক্ষা আমি 2বার দিয়েছি। আমার ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছিল অগাস্টে। তো আমার টার্গেট ছিল জানুয়ারির যে ফার্স্টে, যে মানে অগাস্টের পরে যে ফার্স্ট সেশনটা আমি পেয়েছি জানুয়ারি, তো সেটা টার্গেট করেই আমি পড়াশোনা করছিলাম, কিন্তু সামহাও আমার প্রিপারেশন কমপ্লিট হয়নি। আমি ক্লিনিক্যালের আমার প্রিপারেশন খুবই বাজে ছিল। আমি বেসিক মোটামুটি গোছাইতে পারছি, বাট ক্লিনিক্যালের প্রিপারেশন আমার খুবই বাজে ছিল। তার একটা প্রধান কারণ হচ্ছে আমি প্রথমবার দত্ত পড়িনি। আমি যেইখানটা ফলো করছিলাম, যে কোচিংটা ফলো করছিলাম, আমি শুধু ওদের ম্যাটেরিয়ালটাই পড়েছি, বাট দত্ত পড়িনি। যার কারণে আমার যেটা হয়েছে, আমি হয়তো পড়েছি সবকিছু, কিন্তু আমার সেই কনফিডেন্সটা বিল্ড আপ হয় নাই যে আমি, হ্যাঁ ঠিক আছে আমি দত্তটা পড়ে আসছি, বা হচ্ছে আমার মেইন বইয়ের সাথে আমার একটা কানেকশন আছে, সেই কনফিডেন্সটা বিল্ড আপ হয় নাই। যার কারণে আমি ফার্স্ট বারে আমাদের যেহেতু 3টা পার্টে এক্সাম হতো, আমার 2টা পার্টে পাস আসছে, একটা পার্টে আমি খারাপ পড়ে গেছি, একটা পার্টে আমার জাস্ট অল্প 2 to 3 মার্কসের একটা ডিফারেন্স ছিল। তো যাই হোক, আমার কাছে পরীক্ষা দিয়ে, আমার কাছে তখন আমি পরীক্ষা দেওয়ার আগেই বুঝতে পারতেছিলাম যে আমার ক্লিনিক্যালের প্রিপারেশন ভালো না। এর পরের বার আমি আর সেই ভুলটা করি নাই, এর পরের বার আমি দত্ত পড়েছি, এবং আলহামদুলিল্লাহ পরীক্ষাও আমি পরীক্ষা দিয়ে বুঝতে পারছিলাম যে আমার হবে ইনশাআল্লাহ এবার। তো সুতরাং দত্তের কোনো বিকল্প নাই। আপনারা এই ভুলটা কখনোই করবেন না যে দত্ত পড়তেছেন না, আমি জাস্ট কোচিং এর ম্যাটেরিয়াল পড়তেছি বা যেটাই অন্য কিছু পড়তেছি, ঠিক আছে? আচ্ছা, আর আমরা তো এমবিবিএস লাইফে আমরা দেখা যায় যে যারা মেইন বই পড়ে তারা তো পড়ে, আর আমরা চাই যে হচ্ছে গাইড বই পড়ে কোন রকমের হচ্ছে পার পেয়ে যেতে। যেমন আমাদেরও হচ্ছে ইয়াতে, আমি সিলেট মেডিকেলে পড়তাম, তো আমাদের মেডিকেলে একটা গাইড বই খুবই প্রচলিত ছিল। তো আহ, সানিয়া মির্জ একটা গাইড বই ছিল, যেটা মোটামুটি দত্তর সাথে অনেকটাই মিলে। তো বেশিরভাগই আসলে ওই সানিয়া মিরই পড়তো। তো এরকম শর্টকাট পোস্ট গ্রাজুয়েশনে কোনোভাবেই খোঁজা যাবে না। পোস্ট গ্রাজুয়েশন আপনি ঢুকতেছেন, তার মানে আপনি একটা লং টার্ম পাথওয়েতে ঢুকতেছেন। আপনি কোনোভাবেই কোনো শর্টকাট খুঁজতে যাবেন না। স্পেশালি আপনি যেই সাবজেক্টে, যেই ক্লিনিক্যাল সাবজেক্টে আপনি পরীক্ষা দিচ্ছেন, সেটার শর্টকাট খুঁজতে যাবেন না। আচ্ছা, গেল। এরপর আমরা কথা বলতে পারি, আচ্ছা গাইনি তো মাদার সাবজেক্ট, তো মাদার সাবজেক্টের পাশাপাশি গাইনির ব্রাঞ্চ আছে, আপনারা মোটামুটি সবাই জানেন। এবং এখন ইদানিং যেটা হচ্ছে যে বেশ গত কয়েক সেশন ধরে যে ব্রাঞ্চ গুলাতে ডিরেক্ট পার্ট 1 দেয়া যায়, এটা একটা খুবই ভালো একটা ব্যাপার করছে বিসিপিএস আমি বলবো। তো ব্রাঞ্চ কি আছে? রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি, ইনফার্টিলিটি যেটা, তারপরে আরেকটা আছে হচ্ছে আপনার আমরা যেটা ভিভিএফ বলি, মানে পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জারি, এছাড়া আছে গাইনি অনকোলজি। তো এই সাবজেক্ট গুলার স্পেশালিটি নিয়ে আমি বলবো যে অনেকেরই আমার কাছে কোয়েশ্চেন ছিল, আমি গ্রুপে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি, যে আপু ডিরেক্ট আমি যদি ব্রাঞ্চে পার্ট 1 দেই, সেটার সাথে
আমি যদি মাদার সাবজেক্টে পার্ট 1 দেই, সেই দুইটার মধ্যে আমার কম্প্যারিজনটা কিরকম হবে, আমার ক্লিনিক্যাল লাইফটা কিরকম হবে, আমার ভবিষ্যৎটা কিরকম হবে। আচ্ছা, ভবিষ্যৎটা কিরকম হবে এই ব্যাপারে অনেকেরই কোয়েশ্চেন থাকে। তো এই ব্যাপারে আমি একটু শর্টকাটে বলি। সেটা হচ্ছে, আপনারা এখন বিসিপিএস যে সুযোগটা করে দিয়েছে যে ডিরেক্ট ব্রাঞ্চে পার্ট 1 দেয়াটা, এটা একদিক থেকে অবশ্যই খুবই প্রশংসনীয় উদ্যোগ। তবে এটার প্রোজ এন্ড কনস। প্রোজ কি? আপনার ক্যারিয়ারটা খুব বেশি লেংদি হলো না। লেংদি হলো না বলতে কিরকম, আপনি সাব স্পেশালিটিতে যাবেন, আপনার ক্যারিয়ার কিছুটা লেংদি হবে, এটা আপনাকে ফার্স্টে ধরে নিতে হবে। কিন্তু আগে যেটা ছিল, যে আপনাকে বেশিরভাগ যে ম্যাডামরা যেটা করতেন বা এখনো করছেন, যে একটা এসসিপিএস মাদার সাবজেক্টে ফুল কমপ্লিট করে দেন ব্রাঞ্চে যাওয়া। তো সেই ক্ষেত্রে কি হয়, আপনার ফুল একটা এসসিপিএস কমপ্লিট করতে টাইম মতো পাস পাস করে গেলেও দেখা যায় যে উম, আচ্ছা আমি আচ্ছা কোয়েশ্চেন আমি দেখেছি, আমি অ্যান্সার গুলো আমার সেশনের মধ্যেই বলে দেওয়ার ট্রাই করব। আর আমি চেষ্টা করব সবার কোয়েশ্চেনের অ্যান্সার গুলো লাস্টে দিতে। হ্যাঁ, আপনার কোয়েশ্চেন করতে থাকেন, অসুবিধা নেই, কমেন্ট বক্সে জমা থাকুক, আমি অ্যান্সার গুলো লাস্টে দিব। হ্যাঁ, আচ্ছা। তো যেটা বলছিলাম, আহ, হ্যাঁ, তো ব্রাঞ্চে আপনারা ডিরেক্ট যদি পরীক্ষা দেন, তো সেই ক্ষেত্রে আপনাদের ক্যারিয়ারটা বলছিলাম যে একটু কম লেংদি হবে। যে এসসিপিএস পুরোপুরি কমপ্লিট করে, তার মানে মোটামুটি ধরেন 6 to 7 ইয়ার্স আপনি ধরতে পারেন। তারপরে আপনি একটা আরেকটা সাব স্পেশালিটিতে আপনি আবার ঢুকবেন। তখন হয়তো ফার্স্টের যে 2 বছরের কোর ট্রেনিংটা সেটা বাদ যায়, কিন্তু আপনাকে সাব স্পেশালিটির 3 বছরের ট্রেনিং আপনাকে করতে হবে। এবং সেই বয়সে গিয়ে আসলে সেই ধৈর্য, সেই উদ্যোগ, সেই উদ্যম সবকিছুই আসলে গ্যাদার করাটা খুবই টাফ। তো সেই হিসেবে আপনি ফার্স্টেই যদি ধরেন আপনার ইনফার্টিলিটি টার্গেট থাকে, আপনি ফার্স্টেই ইনফার্টিলিটিতে ঢুকতে পারলেন, সেটা খুবই একটা ভালো ব্যাপার। আচ্ছা, এটা তো মোটামুটি আপনারা সবাই আন্দাজ করতে পারেন। কিন্তু কনস যদি আমি বলি, হ্যাঁ, কনসটা হচ্ছে, যেটার ব্যাপারে মানে কনসটা সম্পর্কে আমার আইডিয়া, মানে আমি একটু বলতে পারবো বেশি। এটার কারণ হচ্ছে আমাদের সময়ে, মানে আপনাদের সেশন থেকে তো এখন ফার্স্ট এ দেওয়া যাচ্ছে পার্ট 1, কিন্তু আমাদের 2-3 সেশন আগেও সেটা ছিল যে মিড টার্ম দেওয়ার পরে। মিড টার্ম মানে হচ্ছে আমাদের এসসিপিএস পার্ট 1 করার পরে ট্রেনিং 2 বছর কমপ্লিট করার পরে একটা মিড টার্ম হয়। তো সেই মিড টার্ম পাস করার পরে আমাদের হাতে একটা অপশন ছিল যে আমরা ব্রাঞ্চে যেতে পারবো। তো আমি খুবই অলমোস্ট বলা যায় যে ডিটারমাইন্ডে ছিলাম যে আমি ব্রাঞ্চে চলে যাব। কিন্তু লাস্ট মোমেন্টে আমি ডিসিশনটা চেঞ্জ করি, যার কারণে আমি ওই কনস সম্পর্কে বলবো। কনস হচ্ছে, আপনি গাইনি একটা মাদার সাবজেক্ট। মাদার সাবজেক্ট মানে কি, আপনাকে এখানে আপনার মোটামুটি গাইনোকোলজিক্যাল প্রসিডিওর বলেন, বা গাইনির যেই সব যেই যেই আপনার যে ব্রাঞ্চ গুলো আছে সবগুলো সম্পর্কে আপনাকে একটা সম্যক আইডিয়া দেওয়া হবে। এবং আপনি একজন অ্যাজ আ গাইনোকোলজিস্ট আপনি আহ, একটা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন, পেশেন্ট দেখতে পারবেন, আপনার সেই কনফিডেন্সটা গ্রো করবে। কিন্তু যখনই আপনি একটা ব্রাঞ্চে চলে যাবেন, আপনি আপনার পেশেন্ট, টার্গেটেড পেশেন্ট যে পপুলেশনটা, সেটাকে ছোট করে ফেললেন প্রথমেই। আপনার প্রথম কনস এটাই, আপনার পেশেন্টের পপুলেশন ছোট হয়ে গেল। আচ্ছা, সেকেন্ডলি আপনার কনফিডেন্স, এটা একটা খুবই বড় জিনিস। আপনি যখন পেশেন্ট দেখতে যাবেন, এখন গ্রামাঞ্চলে যারা হচ্ছে কোয়াকড়া পেশেন্ট দেখে, প্রচুর কনফিডেন্স নিয়ে পেশেন্ট দেখে, তাদের এমবিবিএস নাই। ইভেন আমি কিছুদিন আগে দেখলাম যে যাত্রাবাড়িতে এক লোক গত 8 বছর ধরে সে এমবিবিএস ডক্টর হিসেবে, বিশেষজ্ঞ ডক্টর না মনে হয়, এমবিবিএস ডক্টর হিসেবে সে পেশেন্ট দেখে যাচ্ছে। তার ইভেন তার ওয়াইফও জানে না সে এমবিবিএস ডক্টর না। হ্যাঁ, তো আমার কাছে দেখে খুবই মজা লাগছে যে ঢাকা শহরের ভেতরে এরকম ঘটনা ঘটতেছে, এবং সে দিব্যি পেশেন্ট দেখে যাচ্ছে, এবং তার কনফিডেন্স লেভেল এত হাই। তাকে যখন ধরা হলো যে হচ্ছে আপনি আহ, যে এমবিবিএস এর ফুল ফর্ম বলেন, আমি দেখলাম ফেসবুকে। তো উনি এমবিবিএস এর ফুল ফর্ম বলতে পারছে না, এবং উনি তখনও কনফিডেন্সের সাথে বলে যাচ্ছে যে হ্যাঁ আমি জানি, হ্যাঁ আমি লিখে দিচ্ছি, এরকম। তো যাই হোক, ওনাদের কনফিডেন্স লেভেল আলাদা, আমি যেটা বলছিলাম। তো আমরা যারা জেনে ডক্টর হয়েছি,
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে জানার মতো তৌফিক দিচ্ছেন। তো জানার পরে না আসলে এইরকম আজেরা কনফিডেন্স থাকে না, তখন আপনাকে কনফিডেন্স গ্যাদার করতে হবে। কিভাবে? পড়াশোনা করে। সারা জীবন পড়াশোনা করে ডাক্তার হয়েছেন, এখন আপনাকে পড়াশোনা করেই কনফিডেন্স গ্যাদার করতে হবে। তো সেইটার কারণে আমার কাছে মনে হয়েছে মাদার সাবজেক্টে এফসিপিএস কমপ্লিট করাটা জরুরি। মাদার সাবজেক্টে এফসিপিএস কমপ্লিট করেন, দেন আপনার যদি সুপার স্পেশালিটিতে আপনার আরেকটা ব্যাপার হচ্ছে সুপার স্পেশালিটি সম্পর্কে জানা। সুপার স্পেশালিটিতে আপনি ফার্স্টেই একদম চোখ বন্ধ করে লাফ দিয়ে চলে গেলেন, কিন্তু সেই ব্রাঞ্চটা সম্পর্কে আপনি জানেন না, ওখানে কি কাজ হয়, কি পেশেন্ট দেখা হয়, ওখানে কেমন এক্সপোজার, আপনার ওখানে ভবিষ্যৎ কিরকম, সবকিছু সম্পর্কে জানার জন্য আপনার মাদার সাবজেক্টে একবার একটা ডিগ্রি কমপ্লিট করাটা জরুরি। এটা আমার খুবই পার্সোনাল মতামত, এটা আমার সাথে অনেকেই আমার মানে মতামতটা ভ্যারি করবে, কিন্তু আমি আমার পার্সপেক্টিভটা আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা। আর আচ্ছা, কোয়েশ্চেন করতে থাকেন, আমি দেখছি পরে। আর হচ্ছে আরেকটা ব্যাপার যে গাইনিতে ছেলেদের আসার ব্যাপারটা, এটা একটা বিষয়। ব্রাঞ্চ সম্পর্কে আমার মনে হয় আমি সবটাই কভার করেছি, আর কোনো কিছু জানার থাকলে আপনারা কোয়েশ্চেন করেন, আমি পরে অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা, ছেলেদের আসার ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি তো অ্যান্সার দিয়েছি গ্রুপে মোটামুটি। আহ, যে ভাইয়ারা গাইনিতে ক্যারিয়ার করতে চান, আমি বলবো এটা খুবই খুবই ভালো একটা ডিসিশন। এটা একটা সময় ছিল যে হচ্ছে আমাদের দেশের এখনো আছে, আমি এখনো নাই সেটা বলবো না, যে মেয়েরা কোনোভাবেই ছেলে ডাক্তার দেখাবে না। এখন জিনিসটা আস্তে আস্তে কমে আসছে, এবং আমাদের সিলেট মেডিকেলের আমাদের একজন খুবই লেজেন্ডারি প্রফেসর ছিলেন, ডক্টর দিলীপ স্যার। উনি গাইনির বস, এবং সিলেটে ওনার মতো গাইনোকোলজিস্ট মানে খুবই রেয়ার ছিল। হ্যাঁ, আমরা ওনাকে পুরোপুরি পাই নাই। তো মেল গাইনোকোলজিস্ট এখন প্রচুর পরিমাণে গাইনিতে আসতেছে, মেলরা এখন এটাতে আগ্রহী হচ্ছে। তার একটা অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে অবশ্যই আপনার গাইনির পেশেন্ট কখনো শর্টেজ হয় না, ঠিক আছে? সেটা আপনি মাদার সাবজেক্টে বলেন। এখন ছেলেদের ক্ষেত্রে আমি বলবো আসলে মাদার সাবজেক্টে আসতে চাইলে সেটা সাধুবাদ জানাই, এটা খুবই বড় একটা ভালো ডিসিশন। আর ব্রাঞ্চে আসতে পারলে তো আরো ভালো, যেহেতু মাদার সাবজেক্টে আপনাদের কিছুটা, আমাদের দেশ যেহেতু মুসলিম প্রধান মানে ইসলাম প্রধান দেশ, একটা মুসলিম কান্ট্রি, কিছুটা ব্যাপার কিছুটা বাইন্ডিংস তো থাকে ছেলেদের ব্যাপারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হয়তো ব্রাঞ্চে যাওয়াটা ছেলেদের জন্য একটু বেটার হতে পারে, যদি আপনাদের মনে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে। বাট মাদার সাবজেক্টেও প্রচুর মেল গাইনোকোলজিস্ট আছেন। আচ্ছা, তারপর হ্যাঁ, তারপর আরেকটা কথা সেটা হচ্ছে দেশি এফসিপিএস এর বাইরে আপনাদের আরো কিছু ডিগ্রি আছে, যেমন এমসিপিএস একটা ডিগ্রি আছে, এমএস আছে, ডিপ্লোমা আছে। ডিপ্লোমা বলতে ডিজিও যেটাকে বলা হয়। তো এমসিপিএস জিনিসটা ডিগ্রি বলতে, এমসিপিএস তো হচ্ছে আসলে এসিপিএস এর ছোট ভাই, জিসিপিএস এর আন্ডারে এটা একটা ডিগ্রি। সেটা আপনি জাস্ট 2 বছরের একটা 2 বছরের ট্রেনিং, আপনি এফসিপিএস ট্রেনিং করা অবস্থাতেও যেতে পারেন, বা আপনি কোনো ডিগ্রি করা ছাড়াও যদি কোনো ট্রেনিং দেখাতে পারেন, 2 বছরের ট্রেনিং দেখাতে হয় এমসিপিএস দিতে হলে। সেই এমসিপিএস এ আপনার ক্লিনিক্যাল পরীক্ষা হয়, সাথে হচ্ছে আপনার রিটেন পরীক্ষাও হয়, সবকিছুই হয়। এটার পরে আপনি এমসিপিএস নামের একটা ডিগ্রি অর্জন করলেন, এবং আপনি মোটামুটি কনসালটেন্ট পদের একজন হতে পারবেন, যেহেতু আপনার একটা ডিগ্রি কমপ্লিটেড আছে। আচ্ছা, তারপর আরেকটা ডিগ্রি সেটা হচ্ছে যে ডিপ্লোমা, ডিজিও যেটা। ডিজিও হচ্ছে আপনাদের মোটামুটি আমি যতটুকু জানি, ইফ আই এম নট রং, এটা 2 বছরের একটা কোর্স। তার ভিতরে 1 বছর হচ্ছে আপনাকে পুরোপুরি মাদার সাবজেক্টে থাকতে হয়। তারপরের 1 বছর সম্ভবত আনুষঙ্গিক সবগুলোতে আপনাদের আহ কি বলে, সবগুলোতে হচ্ছে প্লেসমেন্ট থাকে। আর এছাড়াও আছে এমএস। গাইনিতে এমএস হচ্ছে আপনাদের যে এন্ট্রান্স এক্সামটা হয়, গাইনি এন্ট্রান্স এমএস এক্সামটাতে হচ্ছে ক্লিনিক্যাল বেসড কোয়েশ্চেনের চাইতে বেসিক কোয়েশ্চেন গুলা বেশি থাকে। এসসিপিএস এ মেইনলি ক্লিনিক্যাল কোয়েশ্চেন গুলা বেশি থাকে। যেমন আপনি অ্যানাটমি বলেন, ফিজিওলজি বলেন, যেটাই হোক সবকিছুই আসলে ক্লিনিক্যাল বেসড গুলোর বেশি থাকে পরিমাণটা। আর যে বেসিক গুলো সেগুলো একটু কম থাকে। কিন্তু এমএস এর ক্ষেত্রে সেটা উল্টা। এমএস এ মেইন ফোকাসটা করা হয় আসলে বেসিক সাবজেক্ট গুলাতে, ক্লিনিক্যালের পরিমাণটা একটু কম থাকে। এটা হচ্ছে বেসিক। আর এমএস এ আপনার এমএস এর
কোর্সের লেন্থ 5 বছর সেম। আচ্ছা, আর বিসিএস নন বিসিএস এর একটা ব্যাপার আছে, সেটার ব্যাপারে আমি একটু আলাপ করতে চাই। এটা ইন্টার্নশিপে সবারই মোটামুটি একটা জিজ্ঞাসা থাকে। আচ্ছা, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি বিসিএস এ একজন সরকারি ডক্টর, একজন সরকারি ডক্টর একটা হসপিটালে, একজন, আমি শুধু গাইনির ব্যাপারটাই বলছি, যে বিসিএস দিলে সুবিধা কি, না দিলে সুবিধা কি। বিসিএস এর প্রোজ এন্ড কনস নিয়ে অনেক ঝগড়া মারামারি, অনেক তর্ক, অনেক কিছু আছে, আমি এত কথায় যাব না, একটু শর্টকাটে বলবো। আচ্ছা, বিসিএস দেওয়ার সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি একজন সরকারি ডক্টর হিসেবে একটা সরকারি হসপিটালে অ্যাজ আ সরকারি গাইনোকোলজিস্ট আপনি যেভাবে পেশেন্ট ম্যানেজমেন্টের ব্যাপারে ডিসিশন মেক করতে পারবেন, সেভাবে একজন প্রাইভেট ট্রেনি হয়তো সেই সুযোগটা পায় না। এটা একটা fact। হ্যাঁ, সেই সুযোগটা পায় না বলতে এটা কিন্তু আমি ইন জেনারেল বললাম, বাট নট নেসেসারিলি। সেটা আপনার শেখার আগ্রহের উপরে ডিপেন্ড করে, আপনার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। একজন প্রাইভেট ট্রেনিও কিন্তু আমি বলবো না যে হচ্ছে গদবাঁধা, যে প্রাইভেট ট্রেনি হলেই একদমই আপনি শিখতে পারবেন না। অবশ্যই বিসিএস ছাড়া আপনি কোনোভাবেই ডিসিশন মেক করতে পারবেন না, পেশেন্ট আপনার ম্যানেজমেন্ট একদমই শেখা হবে না, জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে আপনি যদি বিসিএস একজন ডক্টর হন, আপনার কাঁধে কিন্তু একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্ববোধ থেকে আপনাকে পুরো যে ওয়ার্ডটা সেটা আপনাকে সামলাতে হয়। তো সেই হিসাবে একটা বিসিএস ডক্টর হওয়াটা অ্যাজ আ গাইনোকোলজিস্ট সেটা জরুরি। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু এটা একটা সার্জিক্যাল সাবজেক্ট, এটা মোটামুটি সবাই জানে যে একটা সার্জিক্যাল সাবজেক্টে যেমন, আচ্ছা বলবো, আমি টক্সিসিটির ব্যাপারে বলবো আস্তে আস্তে আস্তে। তো একটা সার্জিক্যাল সাবজেক্টে অবশ্যই একজন গভর্নমেন্ট ডক্টর যেরকম সুযোগ পাবেন হাতের কাজ শেখার জন্য বা সার্জারির জন্য, যে সুযোগটা পাবেন সেই সুযোগটা একটা প্রাইভেট ট্রেনি পায় না। এটা এটা খুবই সত্য কথা, এটা সবাই জানে। হ্যাঁ, তবে তবে আপনি যদি প্রাইভেট ট্রেনি হিসেবে আপনার এফিসিয়েন্সি প্রমাণ করতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু বলছি। আচ্ছা, তো বিসিএস এর প্রিপারেশন আগে নেওয়া উচিত নাকি এফসিপিএস এর প্রিপারেশন আগে নেওয়া উচিত, আমি বলছি আস্তে আস্তে আসতেছি। তো সেই ক্ষেত্রে যেটা বলছিলাম, যে অবশ্যই অবশ্যই একজন গভর্নমেন্ট ডক্টর সেই ক্ষেত্রে বেশি সুযোগ পাবেন। তবে যদি আপনি প্রাইভেট ট্রেন হিসেবে আপনার এফিসিয়েন্সি প্রকাশ করতে পারেন, সেভাবে প্রমাণ করতে পারেন, তাহলে আপনিও সুযোগ পাবেন। ঠিক আছে, আমার মনে হয় আমি আহ মোটামুটি বুঝাতে পেরেছি। এটা আসলে আপনারা যখন ইন্টার্নশিপ করবেন সেটা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। সেটাও কিন্তু আমি যে ব্যাপারগুলো বললাম এটাও কিন্তু আবার হসপিটাল টু হসপিটাল ভ্যারি করে, মেডিকেল কলেজ টু মেডিকেল কলেজ ভ্যারি করে। যেখানে ট্রেনির পরিমাণ অনেক বেশি, সেখানে ট্রেনিদের হাতে সুযোগ কম, তারা কাজের সুযোগ পায় কম। কিন্তু যেসব জায়গাতে ট্রেনির পরিমাণ কম কিন্তু পেশেন্টের ফ্লো বেশি, তারা কিন্তু আবার একদম গভর্নমেন্টদের মতো করেই শিখতে পারে। যেমন আমি আমার আমার ইন্টার্নশিপ পিরিয়ডে দেখেছি যে সিলেট ওসমানীতে তখন আমাদের ট্রেনির পরিমাণ অনেক কম ছিল। তো সেখানে দেখা যেত যে যারা এসসিপিএস ট্রেনি আপু আছেন খুবই কম সংখ্যক ছিলেন ওনারা। তো ওনারা গভর্নমেন্ট ট্রেনিদের মতো করেই মোটামুটি সব সুযোগ পেতেন, ওয়ার্ড ম্যানেজমেন্ট বলেন, হাতের কাজ শেখার ব্যাপারে বলেন, সবকিছুর ব্যাপারেই। তো ইন দ্যাট সেন্স আসলে এগুলো খুবই সাবজেক্টিভ ব্যাপার, এটা এক একজনের সাথে এক একজন ভ্যারি করবে, মেডিকেল কলেজ টু মেডিকেল কলেজ ভ্যারি করবে। তো সুতরাং এটা ইন জেনারেল যতটুকু বলা সম্ভব আমি বললাম। আর তারপরেও কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে করবেন, আমি বলবো। আচ্ছা। হুম। তো আরেকটা ব্যাপার, আপনারা ইন্টার্নশিপে যাচ্ছেন, আমার আসলে টার্গেট হচ্ছে আপনারা ইন্টার্নশিপের টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করতে পারেন। এটা হচ্ছে আমার আহ, আজকের সেশনের আসলে মূল উদ্দেশ্য। কারণ আমরা আমাদের সময়, আমরা ইন্টার্নশিপের সময় আসলে আমরা এত কোনো ক্যারিয়ার ওরিয়েন্টেড তেমন কোনো গাইডলাইন বা কিভাবে আসলে কোন রাস্তাতে অ্যাপ্রোচ করলে ইন্টার্নশিপটা আমাদের খুব বেশি ফ্রুটফুল হবে, এবং ইন্টার্নশিপের পরে আমি কোন রাস্তায় যাব সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকা, এই জিনিসগুলো আমরা খুব মিস করেছি। যার কারণে আসলে আজকের এই সেশনটা
তো ইন্টার্নশিপের সময় আপনারা ট্রাই করবেন অবশ্যই অবশ্যই যেই ওয়ার্ডে কাজ করেন, স্পেশালি আমি আজকে গাইনির কথা বলতেছি, কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করার, এটার কোনো বিকল্প নাই। আমি বলতেছি ভাই, আপনারা ডক্টর হয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কথা বলা, পেশেন্টের সাথে কমিউনিকেট করা, এইটা অন্যান্য সাবজেক্টে তো অবশ্যই খুবই দরকার, গাইনিতে অনেক 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 বেশি দরকার। এটার কারণ কি? ফার্স্ট অফ অল, এটা একটা, আপনার কাছে যা পেশেন্ট আসবে সব ইমার্জেন্সি। আপনাকে পেশেন্ট পেশেন্টকে আশ্বস্ত করতে হবে, আপনি কি কি ট্রিটমেন্ট দিবেন সেটা সম্পর্কে বোঝাতে হবে, কাউন্সেলিং করতে হবে। এই কাউন্সেলিং ব্যাপারটা শুনতে মনে হয় খুবই ইজি, এটা কোনো ব্যাপার না, কিন্তু এটা এটা করেই আপনাকে লাইফের শেষ পর্যন্ত পেট চালাইতে হবে, সোজা কথা। হুম? তো এই কারণে আপনাকে পেশেন্টকে আশ্বস্ত করার জন্য, পেশেন্ট পার্টিকে আপনার আপনার উপরে ভরসা আনানোর জন্য কাউন্সেলিং পারতে হবে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে। সেটা আপনি ইন্টার্নশিপের শুরু থেকেই, যারা এক্সট্রোভার্ট আছেন তারা তো এক্সট্রোভার্ট আছেন, তাদের কমিউনিকেশনে খুব একটা ঝামেলা হয় না, কিন্তু আমরা ডক্টররা আসলে ছোটবেলা থেকে পড়াশোনা করতে করতে এমন অবস্থা হয়ে যায়, আমরা বাইরের দুনিয়া সম্পর্কে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা সম্পর্কে, এই জিনিসগুলোতে আমরা খুব পিছিয়ে থাকি। এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটা আপনি ইন্টার্নশিপের প্রথম দিন থেকেই অবশ্যই অবশ্যই সবসময় পেশেন্টের সঙ্গে কথা বলবেন, পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলবেন, কাউন্সেলিং নিজে করবেন। কাউন্সেলিং কে কিভাবে ডেভেলপ করা যায়, এই কাউন্সেলিং এর উপরে ভাই আপনাকে আপনার এসসিপিএস পরীক্ষাতেও কাউন্সেলিং এর হচ্ছে আপনাকে এক্সাম দিতে হবে। এক্সামে কিন্তু কাউন্সেলিং এর একটা বড় পার্ট থাকে, সেটা ফাইনাল পার্টে বলেন, মিড টার্মে বলেন, সবসময় থাকবে, সব সাবজেক্টে থাকবে। তো সুতরাং কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে ইন্টার্নশিপে পেশেন্টের সঙ্গে কমিউনিকেশন প্লাস পেশেন্ট পার্টির সঙ্গে কমিউনিকেশন, হ্যাঁ, এটা ডেভেলপ করতে হবে। আচ্ছা, এবং কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার আরেকটা সুবিধা হচ্ছে যে সেটার সাথে গাইনির টক্সিসিটির ব্যাপারটা এখন আসবে। আচ্ছা, গাইনির অনেক টক্সিসিটি, সেটা মোটামুটি একটা প্রচলিত ধারণা, যেটার অনেকটাই সত্য এবং অনেকটাই মিথ্যা। আচ্ছা, অনেকটাই সত্য ইন দ্যাট সেন্স যে টক্সিসিটির কারণটা কি, টক্সিসিটির কারণটা আমি গ্রুপে একবার মানে মোটামুটি অ্যান্সার দিয়েছিলাম, আজকে আবার বলি যে গাইনিতে বেশিরভাগ, যেটা সত্যি কথা, হ্যাঁ, আমাদের মেয়েদের পরিমাণ অনেক বেশি। হ্যাঁ, আমরা মেয়েরা অনেক গসিপ করি। এখন ইন জেনারেল বাইরের মানুষজন যেটা বলে, মেয়েরা সবাই একসঙ্গে থাকলে নাকি অনেক ঝগড়া হয়, যার কারণ নাকি টক্সিসিটি। এটা একটা প্রচলিত ধারণা, কিন্তু আমার কাছে যেটা মনে হয় গাইনি আসলে টক্সিসিটির একটা অন্যতম বড় কারণ হচ্ছে গাইনি একটা খুবই হেক্টিক সাবজেক্ট, খুবই হেক্টিক। এটা যখন আপনারা কাজ করবেন তখন বুঝতে পারবেন। একটা আপনারা বলবেন এখন অন্যান্য সাবজেক্টেও তো হচ্ছে কি ইমার্জেন্সি আছে, কিন্তু অন্যান্য জায়গায় তো এরকম টক্সিসিটির কথা শোনা যায় না, কেন গাইনিতেই এতটা শোনা যায়? আচ্ছা, এটার একটা কারণ হচ্ছে অন্যান্য সাবজেক্টের ইমার্জেন্সি বলতে আপনারা কোন সাবজেক্ট বলবেন? মেডিসিন ইমার্জেন্সি আছে, হ্যাঁ আছে, কিন্তু একদম গাইনির মতো এতটা ইমার্জেন্সি যে পেশেন্ট মরতে মরতে আসতেছে আপনার কাছে, অবস্ট্রাকটেড লেবারের পেশেন্ট নিয়ে আসতেছে, যেখানে বাচ্চার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাচ্চার মাথাটা অর্ধেক বের হয়ে আছে, অর্ধেক বাচ্চা বের হয়েছে, অর্ধেক বাচ্চা ভেতরে আছে। তো এই ইমার্জেন্সি গুলা না, মানে অন্যান্য সাবজেক্টে মেডিসিনের ইমার্জেন্সি গুলাতে কি হয়, পেশেন্ট পার্টি বুঝে যায় যে পেশেন্ট তো মারাই যাবে, বা এরকম একটা, বা বয়স্ক পেশেন্ট থাকে বা এরকম কিছু। কিন্তু গাইনিতে অনেক সময় দেখা যায় যে আমি তো মাকে সুস্থ নিয়ে আসছিলাম, কিন্তু ডাক্তার তো অপারেশন করতে গিয়ে মেরে ফেলছে। হ্যাঁ, তো এই ধরনের একটা ব্যাপার থাকে যে পেশেন্ট তো সুস্থ ছিল, আমার বাচ্চাও সুস্থ ছিল, কিন্তু হচ্ছে এখানে আসার পরে কেন মরে গেল। তো এই জিনিসটাকে আপনার ওভারকাম করার জন্য আমার কাছে মনে হয় গাইনির মতো ইমার্জেন্সি সাবজেক্ট খুব কমই আছে। এখন এই ব্যাপারে আমাকে অন্যান্য সাবজেক্টের যারা আছেন ওনারা আমার সাথে হচ্ছে তর্কে যেতে পারেন, কিন্তু আমি এটার ব্যাপারে খুবই স্ট্রিক্ট যে গাইনির মতো ইমার্জেন্সি সাবজেক্ট আসলে খুবই কম আছে। আচ্ছা, এটা একটা কারণ টক্সিসিটি। আরেকটা কারণ আমি বলবো যে মহিলারা আসলে যেহেতু মেয়েদের পরিমাণই বেশি, আমি মেয়েদের কথাটাই বলবো। মেয়েদের আসলে মাথায় অনেক রকমের টেনশন থাকে, ফ্যামিলির টেনশন থাকে, এবং একটা ফ্যামিলিতে আসলে আমাদের অবশ্যই ছেলেরাও যথেষ্ট পরিমাণে
কাজ করে, যথেষ্ট পরিমাণে তারা অবদান রাখে। কিন্তু মেয়েদের আসলে বাসায় কি রান্না হচ্ছে, বাচ্চাটা ঠিক মতো খেলো কিনা, আমার বাচ্চাটা স্কুলে গেল কিনা, অনেক রকমের চিন্তা মাথার মধ্যে সেট হয়ে থাকে। এটা আমি আমার সিনিয়রদেরকে দেখেছি, তাদের মাথায় সবসময় এটা আমি দেখেছি সেট হয়ে থাকতে। এটা আমি খুব কাছ থেকে দেখেছি, এই কারণেই বলতেছি। আচ্ছা, কোয়েশ্চেন দেখছি, আমি কোয়েশ্চেন দেখতে গেলে মাঝখানে খেয়ে হারাই ফেলতেছি। আচ্ছা, তো আহ যেটা বলছিলাম যে সিনিয়রদের আসলে সিনিয়রদের মাথার ভেতরে এসব আমি টেনশন দেখেছি। তো এটাও একটা কারণ, টক্সিসিটির সেকেন্ড কারণ, যে মাথার মধ্যে যখন অলরেডি অনেক রকমের টেনশন থাকে, তার উপরে আপনার কাছে একটা ইমার্জেন্সি সাবজেক্ট, তো দুইটা মিলায় কিছুটা টক্সিসিটি ডেভেলপ করে। আচ্ছা, এটা একটা কারণ। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, টক্সিসিটির ব্যাপারটা কিন্তু আমি ট্রেনিং এ ঢুকেছি, পার্ট 1 ট্রেনিং এ, আমার কাছে ফার্স্ট 6 মান্থ, বিশ্বাস করেন, আমার এত টক্সিক লাগছে, আই ওয়াজ প্ল্যানিং টু চেঞ্জ মাই সাবজেক্ট। আমি ভাবতেছিলাম যে আমি অন্য সাবজেক্টে পার্ট 1 দিব, আমার পক্ষে গাইনি পসিবল না, কারণ আমি ছোটবেলা থেকে কোনোদিনই ঝগড়াটে ছিলাম না, কোনো কালেই আমি ঝগড়া করতে পারতাম না। তো আমি এখানে এসে দেখতেছি যে চারদিকে এত টক্সিক কলিগ, এত টক্সিক সিনিয়র, আহ অনেক ঝাড়ি খেতে হয়, অনেক রকমের আহ, মানে অর্ডার শুনতে হয়, অনেক কিছু করতে হয়, এবং অনেক কাজ করার পরেও অনেক বকা খাইতে হয়। এসব আমি দেখে আমি মানে আই ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড। বাট ট্রাস্ট মি, আফটার 6 মান্থস, যে কলিগ গুলো আমার সাথে অনেক টক্সিক ছিল, তারাও আহ, মানে জিনিসটা কি, আপনি নিজে ভালো তো জগৎ ভালো। হ্যাঁ, তারা আমার কাছে ওয়ান অফ দ্য সুইটেস্ট কলিগস হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, তো জিনিসটা এরকম যে টক্সিসিটি আসলে আপনি নিজে পজিটিভ থাকবেন, আপনি পজিটিভিটিটা চারদিকে ছড়াবেন, টক্সিসিটি আপনি আপনি কমে আসবে। গাইনি টক্সিক সাবজেক্ট, আমি তো অস্বীকার করবো না, গাইনিতে টক্সিসিটি বেশি, এটাও আমি অস্বীকার করবো না। কিন্তু চ্যালেঞ্জেস আছে, সেটার সমাধানও আছে। যদি আপনার গাইনির প্রতি প্যাশন থাকে, আপনি সেটাকে ওভারকাম করতে পারবেন, এবং সেই দৃঢ়তাটা ভেতরে থাকতে হবে। আমি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে গাইনি আনতে চাই না, যেখানে কোনো টক্সিসিটি নাই, এখানে চারদিকে শুধুই সবকিছু স্মুথলি চলবে, আপনাকে সবাই প্রথমে আসার পরেই অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে, সবকিছুই অনেক স্মুথলি যাবে, এই মিথ্যা কথা বলে আমি আপনাদেরকে গাইনিতে আনতে চাই না। আচ্ছা, দেয়ার আর এক্সেপশনস। টক্সিসিটি আছে মানেই সবখানে টক্সিসিটি আছে, নট নেসেসারিলি। আমার গাইনিতে আসার পেছনের গল্পটা বলি, তাহলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। আমি শর্ট করে বলবো, আমি গাইনিতে আসলাম কেন। অনেক টক্সিসিটি তো আছে, আমি তো জানতাম কেন আসছি। ফার্স্ট অফ অল, আমার আম, একটা খুবই পার্সোনাল একটা রিজন, এটা হচ্ছে যে আমার জন্মের সময় আমার মায়ের এক্লাম্পসিয়া হয়েছিল। তো শি ওয়াজ ইন আইসিইউ ফর 3 ডেজ। তো আমি ছোটবেলা থেকে এই গল্পটা শুনে শুনে বড় হয়েছি, এবং আমার মা তখন আম্মুকে যারা ট্রিটমেন্ট করেছেন তাদের কথা খুবই কৃতজ্ঞতা ভরে স্মরণ করেছেন। এবং আমার জন্ম ঢাকা মেডিকেল কলেজে। তো সেই হিসেবে না, আমি খুব ছোটবেলা থেকেই আমার আহ, একটা ড্রিম বলেন, একটা ইচ্ছা বলেন, কাজ করতো যে আমি গাইনোকোলজিস্ট হব, ডক্টর হবো এবং গাইনোকোলজিস্ট হবো। আচ্ছা, কিন্তু সেটা আবার ভ্যারি করতো মাঝে মধ্যে। আমি তো ছোটবেলা থেকে এত জানতাম ডক্টর হতে হলে অনেক পড়াশোনা করতে হয়, ছোটবেলা থেকে আমি পড়াশোনাই করেছি, ঠিক আছে, কিন্তু পড়াশোনা করতে আসলে কারোই তো ভালো লাগে না। তো আমি মাঝখানে আরো অনেক কিছু হতে চাইতাম, মাঝখানে আমার এই ট্র্যাক থেকে আমি সরে গিয়ে মাঝখানে ভাবতাম না, ঠিক আছে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। আরেকবার ভেবেছি আমি আমার কম্পিউটারে কাজ করতে খুব ভালো লাগে, তো আমি কম্পিউটার সম্পর্কিত কিছু একটা পড়বো, ইঞ্জিনিয়ারিং হোক বা সেটা এনিথিং এলস। আচ্ছা, তো আমি মাঝখানে ভাবতাম আমি আর্কিটেক্ট হব, অনেক কিছু আমি ভাবছি জীবনে, কিন্তু ফাইনালি আমি যে লাউ সেই কদু, আমি যেটা ছোটবেলায় ভেবেছিলাম সেটাই হয়েছে। বড়বেলায় আসলে ওই ওই রাস্তাতেই আগাইতে হয়েছে আমাকে। আচ্ছা, দেন কেম ইন্টার্নশিপ। আমি সামহাও এমবিবিএস এ আমার সেই গাইনি থেকে আমি সরে গিয়ে আমার পড়াশোনা করার সময় ক্লিনিক্যাল সাবজেক্টের মধ্যে সার্জারি খুব ভালো লাগলো। আমার সার্জারি পড়তে খুবই ভালো লাগতো। আমার সার্জারিতে যখন ব্লক পোস্টিং ছিল, আমার মনে আছে আমি
তখন মোটামুটি মানে আমার সার্জারি প্রিপারেশন বা সার্জারি বেলি লাভ বলেন বা সবকিছুই আমার ব্লগ পোস্টিং এ কাজ করতে গিয়ে বলেন বা ক্লাস গুলো করতে গিয়ে বলেন, সবসময় আমার সার্জারির প্রতি একটা অন্য রকমের ভালোবাসা কাজ করতো। এবং বিফোর ইন্টার্নশিপ আই ওয়াজ ডিটারমাইন্ড টু বি আ সার্জন। আমার খুবই ভালো লাগতো সার্জারি। দেন ইন্টার্নশিপ যখন স্টার্ট হলো, আমার ইন্টার্নশিপ স্টার্ট হলো সার্জারি দিয়ে। আচ্ছা, দেন সামহাও আমার সার্জারি ডিপার্টমেন্টটা আমার মানে আমি যখন গেলাম আমার যে ইউনিটে পড়লো, আমার না ওই জায়গার কাজ করার পরিবেশটা পছন্দ হলো না খুব একটা। তো তখন কাজ করার পরিবেশ কাদের দিয়ে হয়, কলিগ দিয়ে হয়, সিনিয়র্স দিয়ে হয়। কলিগরা আলহামদুলিল্লাহ ভালো ছিল, বাট সামহাও আমার আসলে সিনিয়রসদের বিহেভিয়ার ভালো লাগলো, তাদের পেশেন্ট অ্যাপ্রোচ, তাদের আমাদের প্রতি অ্যাপ্রোচ, কোনোটাই আমার খুব একটা বেশি ভালো লাগলো না। তো আমার সার্জারির প্রতি আকর্ষণটা একটু কমে আসলো। আচ্ছা, আরেকটা কারণ, আমাদের কোভিড এর টাইমে হচ্ছে আমরা স্টার্ট করেছিলাম ইন্টার্নশিপ। তো তখন না আসলে খুব বেশি আমরা শেখারই সুযোগ পাইনি, খুব বেশি এক্সপোজারও হয়নি। মানে শুরুর দিকে যে সাবজেক্ট গুলোতে আমরা ইন্টার্নশিপ করেছি, স্পেশালি সার্জারি। তো শেষের দিকে আমি গাইনিতে গেলাম। দেন আই মানে আমার গাইনিতে আমার যে ইউনিটে আমার প্লেসমেন্ট ছিল, আলহামদুলিল্লাহ ওখানে কাজের পরিবেশ এত সুন্দর ছিল, সিনিয়ররা এত সুন্দর বিহেভিয়ার করতো আমাদের সাথে, মানে আই ওয়াজ সো ইমপ্রেসড। আমার কাছে মনে হয়েছে এর চাইতে মজার সাবজেক্ট আর হতেই পারে না। আমার কাজ করতেও খুবই ভালো লাগলো। দেন আমার কাছে মনে হলো যে আচ্ছা, আমি সার্জন হতে চাই, আমি তো গাইনিতে আসলেই পারি। আমার কাছে আমার সার্জারিটাও থাকলো, এবং আমার যদি মনে হয় যে হচ্ছে কখনো মনে হয় যে আসলে আমার সার্জারি ভালো লাগছে না, বা এখানে আমি শুধুই মেডিসিন প্র্যাকটিস করব, আমি প্রাইভেট প্র্যাকটিস করলে আমার হাতে মেডিসিনটাও থাকলো। মানে গাইনি ইজ আ সাবজেক্ট মিক্সচার অফ মেডিসিন এন্ড সার্জারি। তো এই সব কিছু চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হলো না, গাইনি ইজ পারফেক্ট ফর মি। এবং আমার কাছে তখন মনে হয় নাই যে আসলে গাইনিতে অনেক বেশি টক্সিসিটি বা কিছু। তো আহ জানতাম, আমার ফ্রেন্ডদের কাছ থেকে শুনতাম যে হচ্ছে হ্যাঁ, অন্যান্য ইউনিটে তাদের অনেক প্যারা খাইতে হচ্ছে, গাইনির মতো টক্সিক জায়গা আর হয় না, যেটা আমি আসলে ফিল করি নাই। তো তারপরেও আমার কাছে মনে হয়েছে না, আই ক্যান ওভারকাম দ্য টক্সিসিটি। তো সেই হিসেবে এরপরে আমি গাইনিতে পার্ট 1 দিলাম। ফার্স্ট বার দিলাম। ফার্স্ট বার দেওয়ার পর আহ, ও ফার্স্ট বার দেওয়ার পর আমার আমার আসলে অনেক মুড সুইং হয়েছে লাইফে। আমি এফসিপিএস পার্ট 1 দেওয়ার জন্য যখন সামনে বিসিপিএস এর সামনে বসেছিলাম, তখনও আমার কাছে আহ, যখন ধরেন এক্সাম স্টার্ট হয় নাই, এক্সামের আগে বিসিপিএস এর সামনে বসে আছি, একটু পরে ঢুকবো, তখনও আমার কাছে মনে হচ্ছে যে আমি কেন এত কষ্ট করে এত কঠিন একটা সাবজেক্টে, এত কঠিন একটা লাইফে, ওয়াই এম আই চুজিং দিস। মানে তখনও আমার কোয়েশ্চেন এরকম আসতেছে, আমি পরীক্ষা দিতে ঢুকবো ভাই, বুঝছেন, পার্ট 1 দিতে ঢুকবো, তখন আমার মাথায় এটা আসতেছে যে আমি কেন এত কঠিন একটা লাইফ নিজে থেকে চুজ করতেছি। তখন আমি দেখতেছি বিসিপিএস এর পাশেই হচ্ছে আইসিডিডিআরবি, সেখানে সবাই অনেক সেজে গুজে টিসটাস হয়ে হয়ে সকালবেলা অফিসে ঢুকতেছে। আমরা সামনে বসে আছি, আমাদেরকে সরাই দিয়ে একপাশে দাঁড়া করায়। আহ, হচ্ছে ওনাদের আইসিডিডিআরবির গাড়ি আসলো, ওখানের এমপ্লয়িরা ঢুকলো ভিতরে। তো আমাদেরকে হচ্ছে ওখানে দারোয়ান মোটামুটি বললো যে আপনারা সরেন সরেন, অন্যদিকে এক সাইডে সরেন। তো দেন আই ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড। আমার কাছে মনে হলো যে কেন না, আজকে আমি আজ ঠিক আছে পরীক্ষাটা এবার প্রিপারেশন নিয়ে ফেলছি, দিয়ে ফেলি, আমি ক্লিনিক্যালে ক্যারিয়ার করবো না। আমার তখনও এটা মনে হচ্ছিল। তারপরে যাই হোক, এইসব মুড সুইং আমার প্রায়ই হতো। তো এইসব মুড সুইং তারপরে পরে আবার একটু পরে মাথা ঠিক হয়, না না, এই আমি যেখানে আছি, যে ট্র্যাকে আছি ওই ট্র্যাকেই থাকতে হবে। আচ্ছা, যাই হোক। তো গল্প শেয়ার করলাম আর কি। এরপরে কিন্তু ওইবার পরীক্ষা দিলাম, ওইবার হলো না, এবং সেকেন্ড টাইম আমি আবার ওই সিপিএস পার্ট 1 ওই গাইনির জন্যই আমি প্রিপারেশন নিলাম। এবং সবকিছু মিলাই আমার কাছে মনে হয়েছে যে পরীক্ষার আগে তো একটু মুড সুইং হয়। তো পরীক্ষা দিয়ে আসার পরে তখন আমার কাছে মনে হয়েছে না, আমি আসলে আই ওয়াজ বর্ন টু বি আ গাইনোকোলজিস্ট, আমাকে গাইনোকোলজিস্টই হতে হবে। তো গল্প শেয়ার করলাম। আপনারা বোর্ড হয়েছেন নাকি আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে আসলে আহ, আমার আমার গল্পটা শেয়ার করলে আপনারা অনেকেই হয়তো
কিছুটা হলেও গাইনের প্রতি ভালোবাসা আসবে বা গাইনের প্রতি মোটিভেটেড হবেন। এখন একটু ওয়ার্ড ম্যানেজমেন্ট নিয়ে খুব হালকা কথাবার্তা বলবো। সেটা হচ্ছে যে আপনারা যখন ইন্টার্নশিপ করবেন কিছু কিছু ওয়ার্ডে আপনারা কিছু কিছু প্রসিডিওর আপনারা নিজেরা নিজেরা করবেন। যেমন পিভি এক্সামিনেশন, ভার্বাল এক্সামিনেশন যেটা, সেটা করবেন। এবং আমি আগে থেকে কিছুটা ধারণা দিচ্ছি এই কারণে যে যেই প্রসিডিওর গুলো ইন্টার্নশিপে আপনাদের করার সুযোগ থাকবে সেগুলো অবশ্যই করবেন। যেই ওয়ার্ডেই যাবেন, যেই ওয়ার্ডে যেই প্রসিডিওর করার সুযোগ আপনারা পাবেন সেগুলো ভালো করে শিখে আসবেন। এ ব্যাপারে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ইন্টার্নশিপে অনেক জায়গাতেই অনেক ফাঁকিবাজির সুযোগ থাকে। অনেক হসপিটালেই দেখা যায় যে ওয়ার্ডে গেলাম কি না গেলাম কেউ আসলে সিনিয়ররা খুব একটা খোঁজ করে না। পেরিফেরিতে এটা কম, একটু সেন্ট্রালের দিকের মেডিকেল গুলোতে আমি যতটুকু জানি যে এই জিনিসগুলো আছে, যে সেন্ট্রালে আসলে খুব একটা বেশি প্যারা দেওয়া হয় ওয়ার্ডে আসার জন্য, জিনিসটা তা না। পেরিফেরিতে যেমন অনেক প্যারা খাইতে হয়, আমরা অনেক প্যারা খাইছি ইন্টার্নশিপে। তো আহ শিখবেন, প্রসিডিওর শিখবেন। যে সাবজেক্টে যাবেন সব সাবজেক্টের প্রসিডিওর শিখবেন। গাইনের ব্যাপারে আমি বলি, যেটা বললাম পার ভ্যাজিনাল এক্সামিনেশন আছে, নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি করার সুযোগ থাকে ইন্টার্নশিপে, সেটা করবেন। এপিসিওটমি দেয়া, এপিসিওটমি রিপেয়ার করা, তারপরে নর্মাল যে সুচারিং গুলো আছে সেই সুচারিং গুলো করতে পারা। সিএসএ আপনি যখন দাঁড়াবেন, অ্যাসিস্ট করতে দাঁড়াবেন, সেটা আপনি ফার্স্ট অ্যাসিস্ট হন, সেকেন্ড অ্যাসিস্ট হন, ট্রলিতে দাঁড়ান, যেখানেই দাঁড়ান সিনিয়রকে বলবেন যে আমি স্কিনটা ক্লোজ করতে চাই। ইন্টার্নদেরকে সবাই সুযোগ দেয়। আপনি শিখতে চাইবেন, আপনাকে অবশ্যই শিখাবে। তো সিম্পল সুচারিং গুলো অবশ্যই শিখবেন। সেটা নট অনলি ইন গাইনি, আপনি যেখানেই যাবেন, সার্জারিতেও সেই সুযোগ থাকে, নিউরো সার্জারিতে সুযোগ থাকে। নিউরো সার্জারিতে তো আমরা ইচ্ছা মতো সেলাই করতাম আমাদের পেরিফেরিতে। তো সিওমেকে বেশ ভালো সুযোগ ছিল এই যে মাথার স্টিচ গুলা দেওয়ার। তো আমি এগুলা খুব ভালো শিখছিলাম। তারপরে এই যে ক্যাজুয়ালটিতে কাজ করা। তো এই প্রসিডিওর গুলা সুচারিং এর ব্যাপারে যেটা বলছিলাম, ক্যাজুয়ালটিতেও খুব সুচারিং এর সুযোগ থাকে। তো বেসিক সুচার গুলো অবশ্যই শিখবেন ইন্টার্নশিপে। আর যেসব প্রসিডিওর যেগুলা এমবিএ ডিএনসি এগুলা ইউজুয়ালি ইন্টার্নদের হাতে দেওয়া হয় না, বাট আপনারা অ্যাসিস্ট করবেন, যখন সিনিয়ররা করবেন সাথে থাকবেন। আচ্ছা, এটা আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টার্নশিপে বিভিন্ন মেডিকেলে অনেক রকমের হ্যান্ডস অন ট্রেনিং এর সুযোগ থাকে। তো সেটা বিভিন্ন বিভিন্ন ব্যাপারে হতে পারে। বিভিন্ন এটিএলএস এর কিছু ট্রেনিং থাকে, সিপিআর এর ট্রেনিং থাকে, বেসিক লাইফ সাপোর্টের, কিংবা বিভিন্ন দেখা যায় বিভিন্ন ক্যান্সার দিবস গুলোতে যেমন ব্রেস্ট ক্যান্সারের ট্রেনিং থাকে। ব্রেস্ট ক্যান্সারের ঠিক ট্রেনিং না, বিভিন্ন ওয়ার্কশপ গুলো থাকে। তো যেই ওয়ার্কশপে আসছে সামনে, যেই ট্রেনিং এর সুযোগ আসছে, এগুলো সবসময় এভেইল করবেন। বিকজ আপনার কাছে মনে হতে পারে আমার শিক্ষার জন্য সারা জীবন আছে, আমি কেন এখন এসব প্যারা নিবো, কেন এক্সট্রা খরচ করব। ট্রেনিং গুলোতে দেখা যায় যে খুব কিছু টোকেন মানি লাগে। তো এই টোকেন মানি দিয়ে আপনাকে সেই ট্রেনিং গুলো করতে হয়। কিপটামি করবেন না, ট্রেনিং এর ব্যাপারে কখনোই কিপটামি করবেন না। যখন সামনে যেই সুযোগটা আসছে সেটা এভেল করবেন। স্পেশালি স্পেশালি বেসিক লাইফ সাপোর্টের এই ট্রেনিং গুলা বা এই যে সিপিআর এর ট্রেনিং গুলো, এগুলো ইন্টার্নশিপেই করবেন যদি সুযোগ সামনে আসে। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনি গাইনিতে ট্রেনিং করবেন, আহ চেষ্টা করবেন যে আপনার আপনার মেডিকেলে আপনার যার কাজটা ভালো লাগতেছে, ইন্টার্নশিপের সময়ের কথা আমি বলতেছি, যে আপনি যেই সাবজেক্টে যেখানেই প্লেসমেন্ট থাকুক, আপনি যখন দেখবেন যে একজনের কাজ ভালো লাগছে, একজনের পেশেন্ট অ্যাপ্রোচ আপনার কাছে ভালো লাগছে, তার সঙ্গে ভালো সম্পর্ক একটা মেনটেন করতে। এটার একটা বড় কারণ হচ্ছে আমরা মেডিকেল লাইফে না, আমরা সবাই খুব স্বার্থপর। সত্যি কথা, আমরা খুবই স্বার্থপর, আমরা আসলে শিখাতে চাই না কাউকে। শিখানোর মেন্টালিটিটা সবার মধ্যে থাকে না, খুব কম কিছু মানুষের মধ্যে থাকে। যাদের মধ্যে থাকবে, যাদের মধ্যে আপনি পাবেন, তাদের কাছ থেকে এটা এভেল করবেন। তাদের সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করবেন। যে যখন যেখানে যেটা শিখাবে সেটা শেখার চেষ্টা করবেন, রোল মডেল তৈরি করবেন। যখন দেখবেন যে আমার ছিল, আমার ইন্টার্নশিপে আমার যিনি সিএ ছিল, শি ওয়াজ আ রোল মডেল টু মি। আমার কাছে মনে হতো যে আমি বড় হয়ে ওনার মতো হবো, ওনার মতো পেশেন্ট ম্যানেজমেন্ট করবো, আমি ওনার মতো পুরো ওয়ার্ড ম্যানেজমেন্ট করবো।
তো এরকম যখন একজন রোল মডেল আপনার সামনে থাকবে, আপনার দেখবেন আপনার ক্যারিয়ারটা অনেক ফাস্ট হবে, আমি বলবো ফাস্ট হবে। আপনি জানেন যে আপনার কি করতে হবে, আপনি জানেন যে আপনি কোন রাস্তায় আগাবেন, আপনি জানেন যে আপনি কি হতে চান। তো এটা খুব ইম্পর্টেন্ট ইন্টার্নশিপে ডেভেলপ করা, যে নিজেকে জানা, আমি কি করব সেটা জানা, আমি কি হতে চাই সেটা জানা, আমি কিরকম হতে চাই সেটা জানা। এটা একটা ইম্পর্টেন্ট। দেন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গাইনির চ্যালেঞ্জ। গাইনি টক্সিসিটি একটা চ্যালেঞ্জ, এটার ব্যাপারে আমি অনেক বিষয় কথাবার্তা বলে ফেলেছি। এটা ছাড়াও গাইনির আরো কিছুটা চ্যালেঞ্জ আছে, এটা একটা ইমার্জেন্সি সাবজেক্ট, সেটাও বলা হয়েছে। গাইনিতে আপনি যখন ক্যারিয়ার করবেন, আপনাকে সেটা মাথায় নিয়ে আসতে হবে, আপনাকে সারা জীবন নাইট ডিউটি করতে হবে, সারা জীবন, unless and until you become an assistant professor or something like that. তো যারা মনে করতেছেন যে না, আমি আমার আহ সেই রকম স্ট্যামিনা নাই, আমি আসলে আমার পক্ষে নাইট ডিউটি করা পসিবল না, তারা গাইনিতে আসবেন না। কারণ এটা খুবই খুবই প্যারাদায়ক একটা জিনিস। ঠিক আছে, নাইট ডিউটি আসলে প্যারাদায়ক, এবং আসতে হলে সেটা মাথায় নিয়ে আসবেন। ইমার্জেন্সি ওয়ার্কলোড বলা হয়েছে। আরেকটা ব্যাপার, যে গাইনিতে কাজ করতে গেলে মেডিকেল লিগাল রিস্ক, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি ইন্টার্নশিপে সেটা অত একটা ফিল করবেন না, বাট আপনি যখন পরবর্তী লাইফে, আপনি যখন ট্রেনিং এ ঢুকবেন তখন কিছুটা ফিল করবেন। বাট যখন আপনি প্রাইভেট প্র্যাকটিস করতে যাবেন, যখন আপনি ইন্ডিপেন্ডেন্টলি পেশেন্ট হ্যান্ডেল করবেন, তখন সেটা কিন্তু সব সাবজেক্টে অ্যাজ এ ডক্টর আপনাকে মেডিকেল লিগাল সব ব্যাপার অবশ্যই হ্যান্ডেল করতে হবে, বাট ইন গাইনি এটা আহ, কিছুটা, আমি বলবো উম, কিছুটা বেশি। ঠিক আছে, তো সেটা অবশ্যই মাথায় রাখবেন, যে সবসময় পেশেন্টের ব্যাপারে স্বচ্ছতা মেনটেন করা, পেশেন্টকে ভালোভাবে কাউন্সেলিং করা, এবং হচ্ছে আপনি কি করছেন সেটা আপনি নিজে জানা, এথিক্যালি অনেস্ট থাকা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেসব মেডিকেল লিগাল ইস্যুস গুলো থাকবে সেগুলো আপনাকে হ্যান্ডেল করতে পারতে হবে, সেই পরিমাণ মেন্টাল দৃঢ়তা, সেই পরিমাণ ইন্টেলিজেন্স, সেই পরিমাণ মানসিক আহ আমি বলবো মানসিক চাপ নেয়ার মতন সেই এবিলিটি, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে, সেটা গ্রো করতে হবে, বিল্ড আপ করতে হবে। ইমোশনাল স্ট্রেস, আপনি অন্যান্য সাবজেক্টে কাজ করবেন, মেয়েরা এমনিতেই ইমোশনাল, এটা তো প্রথম কথা। অন্যান্য সাবজেক্টে কাজ করবেন, আপনার ইমোশনের জায়গাটা কিছুটা হয়তো আমার কাছে মনে হয় গাইনির সাথে কম্পেয়ার করলে কিছুটা কম, কিন্তু গাইনিতে আপনি কাজ করবেন, এখানে একটা মায়ের লাইফ, একটা বাচ্চার লাইফ জড়িত। আপনাকে অনেক অনেক আমি আমি আমার আমার অনেক স্টোরি আছে, এগুলো এখন বলতে গেলে অনেক লম্বা কাহিনী হয়ে যাবে। অনেক সময় হবে যে হচ্ছে আপনি পেশেন্টের স্টোরির সাথে এতটা অ্যাটাচড হয়ে যাবেন, মানে আপনাকে, মানে আপনি একটা পেশেন্টের লস, একটা পেশেন্টের ডেথ আপনাকে, আমি আমি অনেক কান্না করছি জীবনে। হ্যাঁ, আমি আমার ইন্টার্নশিপেও আমি হচ্ছে আমার যে প্লেসমেন্ট আমার ফার্স্ট প্লেসমেন্ট ছিল সিসিইউ তে। সিসিও একটা অবশ্যই ইমোশনাল স্ট্রেসের জায়গা। তো আমার হাতে আসলে এক্সপায়ার করেনি, আমার সামনে এক্সপায়ার করছে। তো আমি সেদিন অনেক কান্না করছি। তো এই ধরনের কান্নার সুযোগ আপনাকে গাইনিতে অনেকবার আসবে। তো সেই ধরনের স্ট্রেস নেওয়ার মানসিকতা আপনাকে থাকতে হবে, আপনার থাকতে হবে। ঠিক আছে, যারা ইমোশনালি অনেক ভালনারেবল, তাদের আমি বলবো যে আসলে গাইনি অ্যাভয়েড করতে। আচ্ছা, এগুলো তো বললাম চ্যালেঞ্জেস। এখন গাইনির পজিটিভ সাইড বলবো। গাইনির অনেক পজিটিভ সাইড, না হলে আমি এখানে থাকতাম না। আচ্ছা, পজিটিভ সাইড কি কি? ফার্স্ট অফ অল, এটা শুনতে খুবই অদ্ভুত লাগবে, বাট এটাই সত্য, অমোঘ সত্য, টাকা। ঠিক আছে, তো গাইনিতে আপনি উম যদি আপনার ইচ্ছা থাকে, যদি আপনি সেরকম স্ট্রেস নিতে পারেন, সেরকম এবিলিটি থাকে, আপনার যদি টাকা কামানোর ইচ্ছা থাকে, আপনি টাকা কামাতে পারবেন। হ্যাঁ, এটা গাইনিতে সেই সুযোগ আছে। আপনার পেশেন্ট পেশেন্ট ফ্লো কখনোই 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 গাইনিতে কমবে না। সেটা আপনি যেখানে প্র্যাকটিস করেন, আমি বলবো। এখন আমার মতো অলস হলে সেটা আলাদা কথা, বাট যারা মনে করেন যে না, আমি পরিশ্রম করতে পারবো, তাদের অবশ্যই একটা ভালো ইনকাম থাকবে, অবশ্যই হচ্ছে পেশেন্টের ফ্লো অবশ্যই তার কাছে ভালো থাকবে। আপনি যদি একজন ভালো ক্লিনিশিয়ান হন,
আপনার কাছে কখনো পেশেন্টের অভাব হবে না। আচ্ছা, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে গাইনিতে ওই বিসিএস এর ব্যাপারে যখন আমি বলছিলাম যে বিসিএস হলে গাইনিতে অনেক সুবিধা, এবং গাইনির সুবিধার ব্যাপারে এখন আমি একটা উল্টা কথা বলবো। সেটা হচ্ছে গাইনির একটা অনেক বড় সুবিধা হচ্ছে আপনার যদি বিসিএস নাও থাকে এবং আপনি যদি একটা প্রাইভেট প্র্যাকটিস জমাতে পারেন, আপনার পিছনে ফিরে তাকাতে হবে না। ঠিক আছে? তো এটা একটা অনেক বড় গাইনির পজিটিভ সাইড। এবং আমি অনেক এরকম কাহিনী শুনেছি যে পেরিফেরিতে বিসিএস এর ব্যাপারেই আমি শুনেছি আর কি, যে পেরিফেরিতে উনি অন্য সাবজেক্টে ছিল, বিসিএস এ যখন পোস্টিং নিয়ে গেলেন তখন উনি দেখলেন যে ওখানে গাইনিরা তো পেশেন্ট, উনি সাবজেক্ট চেঞ্জ করে গাইনিতে চলে আসছে। এরকম গল্প আমি শুনেছি। তো সুতরাং এটা একটা অনেক বড় পজিটিভ সাইড। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বা internship করলে আপনি যে ক্লিনিক্যাল সাবজেক্ট গুলো থাকে পড়েছেন, সেটার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করা, ইন্টার্নশিপ ইজ দ্যাট থিং। তো অবশ্যই অবশ্যই শুধুই কাজ করবেন না ইন্টার্নশিপে। এটা একটা বড় জিনিস যেটা আমাকে প্রথম দিকে কেউ বলে নাই, এটা আমি পরে বুঝতে পারছি। অবশ্যই বইয়ের সাথে যোগাযোগ রাখবেন, শুধু কাজ করবেন না। ইন্টার্নশিপে আপনি যখন যেই ওয়ার্ডে প্লেসমেন্ট থাকবে তখন সেই ওয়ার্ডে কাজ করবেন। একটা কেস দেখলেন আপনি, বাসায় এসে অবশ্যই চেষ্টা করবেন, বাসায় এসে বা হলে এসে দেখে নিয়ে এসে আপনি ওই কেসটা করে ফেলতে। আমরা পেরিফেরিতে ইন্টার্নশিপের অনেক হেক্টিক থাকে, বাসায় এসে আসলে সময় থাকে না। সবচেয়ে ভালো আসলে আপনি এমন একটা একাডেমিক পরিবেশ আপনার চারপাশে ক্রিয়েট করবেন, আপনার কলিগস বলেন, আপনার ফ্রেন্ডস বলেন, যে একটা কেস নিয়ে আলোচনা করা। আপনি ওয়ার্ডেই বইটা খুলেন, আপনার কলিগদের সাথে আলোচনা করেন যে এরকম এরকম একটা পেশেন্ট আমরা এটা পাইছি, এরকম এরকম ফাইন্ডিং, এরপরে তাকে আমরা এরকম এরকম ম্যানেজমেন্ট দিছি। আচ্ছা দেখি তো বইটা খুলে দেখ, এরকম বইতে এরকম এরকম লেখা আছে, হ্যাঁ তাই তো, এটা তো মিলে গেছে। এই যে আপনি দেখবেন আপনার এই কেসটা সারা জীবন মনে থাকবে। এবং আমি ইন্টার্নশিপে মেডিসিনের যেসব রেয়ার কেস দেখেছি, সেগুলো মানে রেয়ার বলতে তখন আমার কাছে সিলেট মেডিকেলে রেয়ার মনে হয়েছে, সেই কেসগুলো আমার এখনো মনে আছে। আমি এখনো হচ্ছে বইতে বলতে পারবো যে বইতে এটা এটা আছে, আমি পেশেন্টে এটা এটা দেখেছি। সেটা কিন্তু 5-6 বছর আগের কথা, কিন্তু আমার এখনো মনে আছে। কিন্তু এই এই মেমোরি গুলো ডেভেলপ করার জন্য অবশ্যই বইটা খুলতে হবে। আপনি শুধু পেশেন্ট দেখলে আপনার এই মেমোরি গুলো ক্রিয়েট হবে না। আচ্ছা, আরো কিছু বলতে চাচ্ছিলাম। আচ্ছা, কিছু এক্সট্রা কোর্সেস এর ব্যাপারে। আপনি যদি গাইনিতে ক্যারিয়ার করেন বা যদি না করেন, একটা ইম্পর্টেন্ট স্কিল বা কোর্স সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, ইমেজিং। যদি আপনাদের সুযোগ থাকে ইন্টার্নশিপে করবেন, সুযোগ না থাকলে ইন্টার্নশিপ শেষ করে করবেন, বাট ট্রাই করবেন আলট্রাসোনোগ্রাফির একটা কোর্স করতে। যদি স্পেশালি যারা গাইনিতে আসতে চান তাদের ক্ষেত্রে আমি এটা বলবো, এটা অবশ্যই করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে আচ্ছা, নট বিকজ যে আপনি শুধু আলট্রাসোনোগ্রাফি কেন শিখতে বললাম, এটা শুধু এটার জন্য না যে আপনি পেরিফেরিতে গিয়ে আলট্রা করবেন আর টাকা কামাবেন, নট বিকজ অফ দ্যাট। এটার কারণ হচ্ছে আপনি গাইনিতে বলেন বা অন্যান্য সাবজেক্টেও আপনি যখন একটা পেশেন্টকে একটা আলট্রাসোনোগ্রাফি দিলেন, আলট্রাসোনোগ্রাফি এখন অনেক মানুষজন করে, কোনো ডিগ্রি নাই কোনো কিছু নাই এমন মানুষজনও করে। আপনাকে রিপোর্ট করে দিল, আপনি সেই রিপোর্টের উপর ডিপেন্ড করে একটা ট্রিটমেন্ট লিখে দিলেন। কি হতে পারে যদি আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট ভুল থাকে, আপনার ট্রিটমেন্ট ভুল হবে। ট্রিটমেন্ট ভুল হলে রোগী কাকে এসে ধরবে? আপনাকে ধরবে। দোষ কার হবে? আপনার হবে। তো সুতরাং আলট্রাসোনোগ্রাফি রিড করা শিখতে হবে, শুধু ওই ইমপ্রেশন দেখে ট্রিটমেন্ট দিলে হবে না। তো সুতরাং যখনই সুযোগ পাবেন অবশ্যই আলট্রাসোনোগ্রাফির একটা কোর্স করবেন। সেটা সিএমইউ হতে পারে, ডিএমইউ হতে পারে। শর্ট কোর্স করেন, লং কোর্স করেন, যেটাই হোক, সিএমইউটা শর্ট কোর্স হয়, ডিএমইউটা লং কোর্স হয়, যেটাই সুযোগ হয় করবেন। প্রয়োজন হলে পিজিটি করবেন। পিজিটি একটা ব্যাপার আছে, পিজিটির ব্যাপারে আপনারা জানেন কিনা আমি শিওর আপনারা বেশিরভাগ মানুষ জানেন। পিজিটি হচ্ছে একটা 6 মান্থসের একটা ট্রেনিং, কোনো ডিগ্রি না কোনো কিছু না, জাস্ট ট্রেনিং। আলট্রাসোনোগ্রাফিতে পিজিটি করলে আপনি 6 মাসের একটা মেডিকেল কলেজে ট্রেনিং করলেন, যে ওখানে কি কি পেশেন্ট দেখা হচ্ছে সেটা একটু আইডিয়া করা। আপনি আলট্রাসোনোগ্রাফি রিড করতে পারলেন, আপনার কনফিডেন্স একদম স্কাই হাই হয়ে যাবে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট,
ইন্টার্নশিপে আপনাদের সবার কাছে একটা করে লগবুক থাকবে। অবশ্যই অবশ্যই লগবুকটা ভালো করে পড়ে দেখবেন সেখানে কি কি লেখা আছে। আপনাদেরকে ইন্টার্নশিপে সেই লগবুকের অনেক কিছুই শেখানো হবে এবং অনেক কিছুই শেখানো হবে না, কিন্তু আপনার আইডিয়া থাকতে হবে আমার কি কি শিখতে হবে। আমি যে লগবুকটা লাস্টে আমার সি এর কাছ থেকে সাইন করাই নিচ্ছি, সিএ তো অত কিছু দেখে না আপনি কয়টা বিডি করছেন, কয়টা সিএস এ অ্যাসিস্ট করছেন, কি করছেন না করছেন ভংচং, এটা কিছু সিএ দেখে না। সে শুধু সাইন করবে, দেখবে যে আপনার পার্সেন্টেজ ভালো ছিল কিনা, আপনি ওয়ার্ডে আসছেন কিনা, আপনার চেহারা সে চিনে কিনা, সাইন করে দিবে। বাট আপনি কি শিখলেন সেটা আপনাকে ঠিক করতে হবে। অবশ্যই অবশ্যই লগবুকটা গো থ্রু করবেন, চেষ্টা করবেন লগবুকে যে ব্যাপারগুলো দেয়া আছে, আপনাকে যা যা করতে বলা হয়েছে, একদম 100% না পারলেও যতটুকু পারা যায় সেটা ফুলফিল করতে। ঠিক আছে? এই জিনিসটা আমি বুঝতে পারছি, বাট অনেক দেরিতে বুঝতে পারছি। আপনাদেরকে আমি আগেই বললাম, করে এরপরে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এইভাবে বলছিল, কেন বলছিল। এটার সুফল যখন বুঝতে পারবেন তখন আমার কথা মনে পড়বে। আচ্ছা, আমার মোটামুটি আলোচনা করার আসলে এগুলোই ছিল। আমি খুবই হ্যাপহাজার্ডলি আলোচনা করলাম, খুব বেশি গোছায় করতে পারি নাই। আর আমি এখন কোয়েশ্চেন আনসার গুলা একটু দেখবো কি কি কোয়েশ্চেন আপনারা করেছেন। আচ্ছা, একটা কোয়েশ্চেন দেখছি যে আপু ছেলেদের সম্পর্কে একটু বলবেন, আমি ইনফার্টিলিটি এন্ড রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি সাবজেক্টে কি এক্সাম দিতে পারবো? আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে ক্যারিয়ার কেমন হবে? আচ্ছা ভাইয়া, আপনি এক্সাম দিতে পারবেন, সেটা সমস্যা নাই। ক্যারিয়ার কেমন হবে এটা আমি মোটামুটি হালকা পাতলা আলোচনা করেছি, আমার মনে হয় আপনি শুনেছেন, সেশনেই চলে আসছে যে ছেলেদের ক্ষেত্রে আসলে আমি বলেছিও যে মাদার সাবজেক্টের তুলনায় আসলে ব্রাঞ্চেই ছেলেদের জন্য সুযোগটা কিছুটা হয়তো বেশি হবে। অবশ্যই খুব ভালো চয়েস। দেন আরেকজন কোয়েশ্চেন করেছেন, বিসিএস না দিতে চাইলে গাইনিতে ট্রেনিং পিরিয়ডে কাজের সুযোগ এবং প্র্যাকটিস পিরিয়ডের স্কোপ কেমন? বিসিএস না দিলে কি কোনো প্রবে পড়তে হয় কিনা, আচ্ছা কোনো প্রবলেমে পড়তে হয় কিনা। আচ্ছা, এটাও আমি মোটামুটি বলেছি যে এটা আসলে আলোচনায় চলে আসছে, এটা আমি আর বলতে চাচ্ছি না। গাইনিতে গেলে কি ফ্যামিলি লাইফ খুব বেশি হ্যাম্পার হয়? ফ্যামিলি মেনটেন করতে চাইলে কি গাইনি রং চয়েস হবে? এটা একটা খুব সুন্দর কোয়েশ্চেন, এটা আমি গ্রুপে একবার আলোচনা করেছিলাম, বাট আবারও বলি যেহেতু উনি জিজ্ঞাসা করেছেন। আচ্ছা, ফ্যামিলি লাইফ হ্যাম্পার হয় কিনা, এটা টোটালি অ্যান্ড টোটালি পার্সোনালাইজড সাবজেক্টিভ একটা ব্যাপার। আপনি আপনার ফ্যামিলি লাইফকে কতটুকু গুরুত্ব দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি গাইনিতে গেলে ট্রেনিং পিরিয়ড আসলে হেক্টিক, সেটা সব সাবজেক্টের ক্ষেত্রেই হেক্টিক। এটা ট্রেনিং পিরিয়ডে কষ্ট করতে হয়, এটা একটা অমোঘ চিরন্তন সত্য, যেটা আপনাকে সব সাবজেক্টেই করতে হবে। তখন ফ্যামিলি লাইফ মোরলেস সব ক্ষেত্রেই হ্যাম্পার্ড কিছুটা হবে। এখন আসি, আচ্ছা নাইট ডিউটির ব্যাপারটা আলাদা, নাইট ডিউটি হয়তো সব সাবজেক্টে করতে হয় না, গাইনিতে করতে হয়, সেক্ষেত্রে কিছুটা হ্যাম্পার্ড তো আপনার হবে, এটা মাথায় রাখতে হবে। আর এখন যদি আসি যে আপনি যখন ট্রেনিং পিরিয়ড শেষ করে একজন বিশেষজ্ঞ ডাক্তার হবেন তখনের ব্যাপারে, তখনের ব্যাপারটা হচ্ছে এই যেটা আমি বললাম, যেটা সাবজেক্টিভ। আপনি কতজন পেশেন্ট দেখবেন, আপনি কয়টা ওটি দিনে করবেন, সেটা আপনার উপর। আপনি আপনার ফ্যামিলি লাইফকে কতটুকু প্রায়োরিটি দিবেন সেটা আপনার উপর। আপনি যদি মনে করেন যে হচ্ছে না আমি আমার ফ্যামিলি লাইফ আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি আহ, আমার অত বেশি টাকা পয়সার দরকার নেই, আপনার ফ্যামিলি লাইফ কেন হ্যাম্পার্ড হবে? আপনি যদি লিমিটেড পেশেন্ট দেখেন, যদি লিমিটেড ওটি করেন, তাহলে আপনার ফ্যামিলি লাইফ কেন হ্যাম্পার্ড হবে? তো সুতরাং এটাই আনসার। তারপরেও যদি আপনার ক্লিয়ার না হয় আপনি আমাকে আবারও জিজ্ঞাসা করতে পারেন। আর আহ, আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে আপু, what guided your choice towards gynae and obs? I explained this elaborately. Why didn't you choose medicine or surgery? I'm a little confused about my choice, that's why asking. আচ্ছা, এটার অ্যান্সার আমি দিয়ে ফেলছি, আমি অনেক বড় করে অনেক গল্প করছি। আহ, বলো। আচ্ছা, এক্সামের কি কি আপু? আচ্ছা, এক্সামের সিলেবাস,
এক্সামের সিলেবাসের ব্যাপারটা আসলে আমি পড়াশোনার ব্যাপারটা পরে আলাপ করতে চাচ্ছিলাম। আজকে আসলে পড়াশোনার খুব বেশি আলাপ আমি করি নাই, আমার আজকে প্ল্যানও নাই যে পড়াশোনার আলাপ করা। তারপরে আমি শর্টকাটে বলি, এক্সামের সিলেবাস হচ্ছে আপনার এফসিপিএস পার্ট 1 এর জন্য আপনাকে ক্লিনিক্যালের ক্ষেত্রে আপনাকে তো গাইনি অ্যান্ড অপস এর মোটামুটি সবগুলো চ্যাপ্টারেরই আসলে সব খুব বেশি গভীরে পড়তে হয় না, বাট মোটামুটি পড়তে হয়। হ্যাঁ, সুপারফিশিয়ালি হলেও মোটামুটি পড়তে হয়। আর সুপারফিশিয়ালি পড়তে হয়, সবকিছু ডিপ লাগে না। আর যেগুলো বেসিক সাবজেক্ট বলতে আপনার যে ফিজিওলজি বলেন, অ্যানাটমি বলেন, এগুলো সবই আছে। কিন্তু আহ সেগুলো আসলে আপনাকে গাইনি ওরিয়েন্টেড যে অ্যানাটমি বলেন, ফিজিওলজি বলেন, সেগুলো থেকে কোয়েশ্চেন বেশি হয় এসসিপিএস। আপনাকে যে বেসিক অ্যানাটমি, যেমন আপনাকে ওই যে লিম্বের অ্যানাটমি, আপনার ওই আপার লিম্বের অ্যানাটমি, লোয়ার লিম্বের অ্যানাটমি, এগুলো আসলে খুব কম হয় কোয়েশ্চেন, রেয়ার। আপনার বেশিরভাগ কোয়েশ্চেন থাকবে আসলে ওই পেলভিসের অ্যানাটমি নিয়ে বা অ্যাবডোমেন, এগুলোই বেশি থাকে। হ্যাঁ, আর এগুলোর ডিটেইল আসলে পরে আবার সেশন হবে, এগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিব এখানে। দেন আপু, গাইনিতে সবাই বলে টক্সিসিটি বেশি, এটা কেন বলে কাইন্ডলি বলবেন? বলেছি অলরেডি, এটার ব্যাপারে ডিটেইল কথা হয়েছে। বিসিএস এর প্রিপারেশন আগে নেওয়া বেনিফিশিয়াল আর এসসিপিএস এর প্রিপারেশন, কোনটা কখন নেওয়া বেটার? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ইন্টার্নশিপে আসলে সবার মাথায় থাকে। এটার ব্যাপারেও আমি কিছুটা আলাপ করেছি, আরেকটু বলি। সেটা হচ্ছে যে আপনার, এটা একটা সাবজেক্টিভ ব্যাপার, আপনার প্রায়োরিটি কি। যদি আপনি একজন মনে করেন যে আপনি ফ্যামিলির একজন ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট আর্নিং মেম্বার হবেন, সেক্ষেত্রে আমি বলবো, যদি আর্নিং এর ব্যাপারটা থাকে, যদি ফ্যামিলি সাপোর্টের ব্যাপারটা থাকে, তাহলে আমি বলবো আগে বিসিএস কে টার্গেট করেন। এটা আমার পার্সোনালাইজড অপিনিয়ন। এটা হয়তো কেউ কেউ ভ্যারি, মানে কেউ কেউ অন্য কথা বলতে পারে, বাট আমি যেটা বুঝেছি, আমার কাছে মনে হয়েছে যে ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য আপনাকে অবশ্যই আগে বিসিএস এর প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, আর এসসিপিএস এর প্রিপারেশন কারা আগে নেবেন? এসসিপিএস এর প্রিপারেশন নেবেন যাদের এরকম ফ্যামিলি সাপোর্টের ব্যাপারটা একটু কম। আচ্ছা, আচ্ছা, আমি একটু কিছুক্ষণের জন্য একটু মিউট হচ্ছি, আমি আবার ব্যাক করছি। আচ্ছা, সেখানে ছিলাম আমি, কোথায় ছিলাম দেখি। বিসিএস এর প্রিপারেশনের ব্যাপারে, এফসিপিএস হ্যাঁ, বিসিএস এর প্রিপারেশন। প্রিপারেশনের ব্যাপারে বলছিলাম। বিসিএস এর প্রিপারেশন আগে নেওয়া বেনিফিশিয়াল নাকি এসসিপিএস এর প্রিপারেশন কোনটা নেওয়া বেনিফিশিয়াল, সেটার ব্যাপারে বলছিলাম। তো যেটা বলছিলাম যে বিসিএস আসলে যাদের হচ্ছে ফিনান্সিয়াল একটা ব্যাকআপ প্রয়োজন ফ্যামিলির, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আগে বিসিএস টার্গেট করেন, দেন এসসিপিএস আস্তে ধীরে দেন। আর যাদের ক্ষেত্রে হচ্ছে কি এই ধরনের কোনো কিছু টান নাই, তারা আগে এসসিপিএস পার্ট 1 করেন, তারপর আস্তে ধীরে বিসিএস এ আগান। সেক্ষেত্রে একটা এক্সেপশন হবে, যদি সামনে কোনো স্পেশাল বিসিএস চলে আসে, অবশ্যই আগে বিসিএস কে টার্গেট করবেন। কারণ স্পেশাল বিসিএস তো খুব সহসা পাওয়া যায় না, এবং ডক্টরদের জন্য এটা একটা বড় সুযোগ থাকে। তো অবশ্যই স্পেশাল বিসিএস আসলে আগে বিসিএস কে টার্গেট করবেন যাদের সরকারি চাকরি করার ইচ্ছা আছে, ইন দ্যাট কেস। ওকে, তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে, অ্যাজ আ মেল গাইনিতে ঢুকলে আমি কি বুলিং এর শিকার হব কিনা? আচ্ছা, এটা খুবই প্র্যাকটিক্যাল একটা কোয়েশ্চেন। টু বি ভেরি অনেস্ট,
হবেন, আমি মিথ্যা বলবো না, আপনি হবেন। কোথায় হবেন বুলিং এর শিকার? সেটা কিছুটা ফিমেল কলিগদের থেকে হবেন, যেটা সিরিয়াসলি নেওয়ার কিছুই নাই। হ্যাঁ, তো আমাদের মেইন কলিগ ছিল, হ্যাঁ আমরা ওনার সাথে অনেক মজা করতাম, অনেক ফাজলামি করতাম, ওনাকে অনেক কিছু নিয়ে পচাইতাম, যেহেতু আমাদের একমাত্র মেইল কলিগ, বুলিং করতাম। তো আপনি আসলে কোন মানে কোন সেন্সে বুলিং এর কথা বলেছেন আমি জানি না, বাট হ্যাঁ ফিমেল কলিগদের কাছ থেকে কিছুটা বুলিং এর শিকার হবেন, সেটার জন্য আপনার খারাপ লাগবে না, সমস্যা নেই। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে পেশেন্টের কাছ থেকে বুলিং হওয়া, হ্যাঁ পেশেন্ট পার্টির কাছ থেকে বা পেশেন্টের কাছ থেকে, সেটা আহ যেহেতু আমি যেটা ফার্স্টেই বলেছি যে বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, কিছুটা অবস্টাকলস আপনাকে ফেস করতে হবে। এটা আপনি ইন্টার্নশিপের সময় বুঝতে পারবেন, যখন আপনি গাইনিতে প্লেসমেন্ট হবে তখনই দেখতে পারবেন যে পিভি করা তো দূরের কথা, একটা ফিমেল পেশেন্ট আপনাকে এক্সামিন করতে দিবে না। এটা আপনারা ইন্টার্নশিপ শুরু করলেই ভালো বুঝতে পারবেন যে আপনাকে দিতে চাইবে না। সেখানেই আপনার সার্থকতা, যেখানে আপনি সুন্দর করে পেশেন্টকে কাউন্সেলিং করতে পারবেন, তাকে কনভিন্স করতে পারবেন যে আপনি একজন ডক্টর এবং আপনার কাছে সব পেশেন্ট সমান, সেখানেই আপনার সার্থকতা। তো সুতরাং এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার মতন মানসিকতা থাকতে হবে, ঠিক আছে? আমাদের সময় আমাদের যে ছেলে ইন্টার্ন গুলা ছিল, আমাদের সিএ আপারা করতো কি, ওদেরকে হচ্ছে এরকম চ্যালেঞ্জ দিত যে হচ্ছে গিয়ে ওই পেশেন্টটা এক্সামিন করে আয়, ওই পেশেন্টের পিভি করে আয়, বা ওই পেশেন্টের ডেলিভারি তুই করাবি, পেশেন্টকে বুঝা কিভাবে বুঝাবে, এটা তোর চ্যালেঞ্জ আজকে। তো এই চ্যালেঞ্জটা আপনাকে মোকাবেলা করার মতো সেই মানসিকতাটা রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে আপু প্রাইভেট ট্রেনি কারা? আপু প্রাইভেট ট্রেনি যাদের বিসিএস নাই তারা, যাদের কোনো যাদের বিসিএস করা নাই, যারা ওই ওই হসপিটালে পোস্টেড না, তারাই প্রাইভেট ট্রেনি। মানে আমরা যারা কোর্সে আছি, যারা হচ্ছে এমএস কোর্স করছে বা যারা এফসিপিএস ট্রেনিং এ আছে, তারাই প্রাইভেট ট্রেনি, হ্যাঁ। আচ্ছা, প্রাইভেট ট্রেনি বলতে কি বোঝাচ্ছে বলে দিলাম। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে আপু আপনি যেই মেডিকেল থেকে এমবিবিএস করেছেন সেখানে টিচার্সরা আচ্ছা ভেরি নোন টু ইউ। Now for HCPS, would it be better to continue at the same institution or is it preferable to go to new better place? আচ্ছা, এটাও হচ্ছে আপনার ডিপেন্ড করে। যেমন আমি ওসমানীতে, সিলেট ওসমানীতে ইন্টার্নশিপ করেছি। তো আমার জন্য হয়তো বেটার ছিল আমি যদি আমার এসসিপিএস ট্রেনিংটাও যদি আমি ওখানে করতে পারতাম, কারণ যেহেতু সেখানকার টিচার্সরা আমার ফ্যামিলিয়ার, ওখানে যে সিনিয়র্সরা আছেন তারা আমার জন্য ফ্যামিলিয়ার। বাট যেহেতু আই ওয়াজ বর্ন এন্ড ব্রট আপ ইন ঢাকা, তো আমাকে আসলে অনেক কিছু চিন্তা করতে হয়। যদিও আমার জন্য সেটা বেটার ছিল, বাট আই ওয়াজ ম্যারিড অলরেডি, তো আমাকে আমার ফ্যামিলিকে টাইম দিতে হতো। আমার আব্বা আম্মা এখানে, আমার আব্বা আম্মাকে টাইম দিতে হতো। মানে ইট ওয়াজ নট পসিবল ফর মি যে আমি তখন সিলেটে যাব, আমার ট্রেনিং ওখানেই আমি কমপ্লিট করব। এটা যারা পারবেন তাদের জন্য খুবই ভালো। যদি ওই আপনার মেডিকেলে আপনি যেখান থেকে এমবিবিএস করেছেন সেখানে যদি ভালো পেশেন্টের ফ্লো থাকে, তাহলে অবশ্যই সেখানে যদি আপনি ট্রেনিং করতে পারেন, সেটা অবশ্যই আপনার জন্য খুবই ভালো। বাট অবশ্যই বাকি সবকিছু পারিপার্শ্বিকতা সবকিছু চিন্তা ভাবনা করে আপনাকে ডিসিশন নিতে হবে। এটা এমন না যে আপনি নতুন একটা প্লেসে গেলে সেখানে কোনোভাবেই আপনি খাপ খাওয়াতে পারবেন না, সেটা খুব খারাপ হবে, জিনিসটা তা না। আমি নতুন প্লেসে গিয়েছি, আমি খাপ খাইয়েছি, আপনিও পারবেন। আপু একটু বলবেন অ্যাজ আ মেল গাইনিতে ঢুকলে আমি কি বুলিং এর শিকার হবো? আচ্ছা, তো বলে দিচ্ছি। ইন্টার্নশিপে কতক্ষণ পড়তে হবে? আচ্ছা, এটা না আসলে ভাই আপনি কোথায় ইন্টার্নশিপ করতেছেন তার উপরে একটা ডিপেন্ড করে। আপনি যদি দেখা যায় এমন কোন জায়গায় ইন্টার্নশিপ করছেন যেখানে আপনার হাতে অনেক টাইম, আপনি বাসায় এসে অনেক টাইম পাচ্ছেন, তখন আপনি যতটুকু পারেন, যতটুকু সময় দেওয়া সম্ভব ততক্ষণ সময় দিবেন। হুম, সেটা হতে পারে আপনার জন্য যতক্ষণ সেটা আপনার জন্য ফিজিবল হয়। আপনি 3 ঘন্টা দিতে পারলে 3 ঘন্টা দিবেন, 2 ঘন্টা দিতে পারলে 2 ঘন্টা দিবেন। বাট আমার পয়েন্টটা হচ্ছে আপনি টাচে থাকবেন, আপনি বইয়ের টাচে থাকবেন, আপনার একাডেমিক একটা রুটিন থাকবে যে আমি এই প্লেসমেন্টে এখন আসছি, এখানে এই এই কমন কেস আছে, আমাকে এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। দ্যাটস ইট। এমন না যে আপনাকে এখন এসসিপিএস এর ফুল প্রিপারেশন নিতে হবে। এটা কারো টার্গেট আসলে যদি থাকে তাহলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। বাট আসলে ওইটা সবসময় পসিবল হয় না, ইন্টার্নশিপে এত হেক্টিক ডিউটি থাকে। স্পেশালি ঢাকার বাইরের যেই মেডিকেল কলেজগুলো আছে, ওগুলো করে আসলে এসসিপিএস এর ফুল প্রিপারেশন নেওয়াটা খুবই টাফ। কেউ যদি পারে আলহামদুলিল্লাহ, বাট আমি বলবো যে আপনি একাডেমিক কাছে থাকবেন, এটাই মেইন টার্গেট হবে। আচ্ছা,
নো, ইট ওয়াজ ইন্টারেস্টিং। আচ্ছা ঠিক আছে, স্টোরি ইন্টারেস্টিং লাগছে আলহামদুলিল্লাহ। আই ওয়াজ থিঙ্কিং ইউ অল আর বোর্ড টু ডেথ। আচ্ছা, বিসিএস এর প্রিপারেশন আগে নেওয়া বেনিফিশিয়াল আর এসসিপিএস এর প্রিপারেশন, আচ্ছা এটা বলে ফেলছি কখন কোনটা নেওয়া বেটার। আপু সেশনটা রেকর্ডেড কোথায় পাওয়া যাবে? আচ্ছা এটা রাফি ভাই বলবে। আপু গাইনিতে ট্রেনিং এর জন্য ডিএমসি এর এনভায়রনমেন্ট কেমন? গাইনিতে ট্রেনিং এর জন্য ডিএমসি এর এনভায়রনমেন্ট ভালো, নাহলে আমি এতদিন এখানে ট্রেনিং করতাম না। কেন ভালো? সেটার কারণ হচ্ছে আপনার ডিএমসি তে কোন পেশেন্ট গুলো আসে? ডিএমসি তে পেশেন্ট আসে পুরা বাংলাদেশের যত খারাপ পেশেন্ট আছে, যত রেফার্ড পেশেন্ট আছে, যত পেশেন্ট আপনার মানে অন্যান্য জায়গাতে ম্যানেজ করা পসিবল হচ্ছে না, সব পেশেন্টের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ডিএমসি। তো সুতরাং এর চাইতে ভালো জায়গা আপনি কোথায় পাবেন যে আম, সবচেয়ে খারাপ পেশেন্ট গুলো দেখার যে অভিজ্ঞতা, সেটা আপনার ডিএমসি তে হবে। বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? ডিএমসি তে যেরকম পেশেন্টের ফ্লো আছে, সেরকম ডক্টরের ফ্লো আছে। ডক্টরের ফ্লো আছে মানে কি? প্রচুর পরিমাণে ট্রেনি এখানে, প্রচুর ডক্টর। তো ট্রেনিং এ কিন্তু আপনার মেডিসিনে যেরকম একটা পেশেন্ট 10 জন মিলে দেখুক, 20 জন মিলে দেখুক, সেটা কোনো কিছু ভ্যারি করে না, কিছু আসে যায় না। বাট সার্জিক্যাল সাবজেক্ট গুলো এরকম, আপনি একটা পেশেন্টের ওটি করবেন, সেই ওটি তো আরেকজন করতে পারবে না, একটা ওটি তো একজনই করবে, তাই না? তো ইন দ্যাট সেন্স হাতের কাজ শেখার জন্য ডিএমসি ইজ নট আ গুড। তো এটা মাথায় রাখতে হবে। বাট এটা কিন্তু ইন জেনারেল না। আমি বারবার বলতেছি যে এটা এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে। আপনি যদি আপনার ওয়ার্ড ম্যানেজমেন্টে এফিসিয়েন্সি দেখাতে পারেন, অবশ্যই আপনি শেখার সুযোগ পাবেন, না হলে তো এত ট্রেনি ডিএমসি থাকতো না। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে আপু, গাইনিতে ট্রেনিং এ ঢুকে বিসিএস এর জন্য পড়ার টাইম পাওয়া যাবে কেমন? আচ্ছা, এটা একটা ভালো কোয়েশ্চেন। গাইনিতে ট্রেনিং এ ঢুকে বিসিএস এর ফুল অন প্রিপারেশন নেওয়াটা একটু কঠিন, বাট অসম্ভব না। আমি নিয়েছি, আল্লাহ জানে রেজাল্ট কি আছে কপালে। বাট আমি 48 বিসিএস আমার ফ্রিলি হয়েছিল, আলহামদুলিল্লাহ ভাইবা দিয়েছি। এখন রেজাল্টের প্রত্যাশায় আছি, দোয়া করবেন আমার জন্য। বাট প্রিপারেশন নেওয়াটা টাফ, আমি মিথ্যা বলবো না, খুবই টাফ, বাট অসম্ভব না। আচ্ছা আপু, এসসিপিএস দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে ট্রেনি হিসেবে যায়, এটা কেন হয়? হ্যাঁ আচ্ছা, এটার কারণ হচ্ছে, একটা হতে পারে যে সেই প্রাইভেট মেডিকেল কলেজ থেকে উনি এমবিবিএস করেছেন, ওনার জন্য সেটা ফিজিবল। আরেকটা হতে পারে যে আমাদের এতদিন পর্যন্ত এসসিপিএস এ আসলে যে ভাতাটা ছিল, ভাতাটার পরিমাণ খুবই কম ছিল, খুবই কম ছিল, 20K। তো সেটা এখন আলহামদুলিল্লাহ বাড়ানো হয়েছে 35K। অনেকেরই দেখা যেত যে প্রাইভেট মেডিকেলে একটা, হয়তো কোনো একটা জায়গাতে উনি সিএ শিপটা পেয়েছেন, তো ওখানে ওনার বেশ হ্যান্ডসাম একটা স্যালারি আসতেছে। তো সেই স্যালারিটার কারণেও অনেকে দেখা যেত যে প্রাইভেট জবটাই করতো, আর সাথে ওখানের একটা ট্রেনিং, যতদিন উনি কাজ করছেন ওটা একজন ম্যাডামের আন্ডারে, সেই ট্রেনিং দেখানো যায়, সেটা বিসিপিএস কাউন্ট হয়। তো এটাও একটা কজ। হ্যাঁ, তো আবার অনেক অনেক প্রাইভেট হসপিটাল আছে যেগুলো অনেক গভর্নমেন্ট হসপিটালের চাইতে ভালো। অনেক গভর্নমেন্ট হসপিটালের চাইতে অনেক প্রাইভেট হসপিটালে পেশেন্ট ফ্লো বেশি, সেখানে শেখার সুযোগ বেশি, সেই হিসেবেও অনেকে প্রাইভেট মেডিকেল কলেজে ট্রেনিং করতে পারে। আচ্ছা, মোর অর লেস এগুলোই কোয়েশ্চেন। আপনাদের আর কোনো কোয়েশ্চেন আমার মনে হয় না আছে। কেউ কি করতে চান কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে মাইক্রোফোন অন করে কোয়েশ্চেন করতে পারেন, না হলে আমি সেশনটা শেষ করব। আচ্ছা, মনে হয় নাই। আচ্ছা, আহ এতটুকুই আমার আজকে সেশন। যদি কারো কোনো এনকোয়ারি থাকে, আরো কোনো কোয়েশ্চেন থাকে, গ্রুপে ফিল ফ্রি টু আস্ক। আমি সবকিছুই গ্রুপে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আসলে এই গ্রুপটার উদ্দেশ্য আপনাদেরকে পড়ায় এক একজনকে বিদ্যা দিগ্গজ করানো না, আপনাদেরকে একটা জাস্ট আহ যাতে আপনারা টাচে থাকেন, পড়াশোনার টাচে থাকেন। পরবর্তীতে আমি যেটা বললাম যে আসলে ক্যারিয়ার পাথ ঠিক করা বা আপনি কোন বিষয়ে বিশেষজ্ঞ হবেন সেটা ডিসিশন নেয়ার টাইম কিন্তু ইন্টার্নশিপ শেষ করার পরে না, সেটা অবশ্যই ইন্টার্নশিপের শুরুতে, যাতে করে
আপনি জানেন যে আপনি কি হতে চান, আপনি কি করতে চান লাইফে। যখন আপনার গোলটা সেট থাকবে অনেক আগে থেকে, আপনার সেই গোলে পৌঁছানোটা অনেক 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 ইজিয়ার হবে। তো আমাদের আসলে এই গ্রুপটার টার্গেট এইটাই, যাতে করে আপনারা খুব আগে থেকে এই ব্যাপারগুলোতে একটু ওরিয়েন্টেড হন, এটাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম ভাই, আমি অফ হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, থ্যাংকস এ লট। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আহ সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। গ্রুপ হচ্ছে আমাদের এক্সপিএস গাইনি যে গ্রুপটা আছে ক্যারিয়ার গাইডলাইন সেশনে, সেই গ্রুপ। আমি সেই গ্রুপে হচ্ছে পরবর্তীতে রেকর্ডেড ভার্সনটা দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।